এর আগে বলেন, গতকালের যে সেশন মানে গত দিনের যে সেশন, সেই সেশনে কিছু পড়া তো পড়েছিলাম, সেই পড়াগুলো আপনাদের মনে আছে? আপনারা কি সেই পিডিএফটা দেখেছিলেন, পড়েছিলেন? অতটুকু পড়ার মানে বেশি কিছু পড়ার যে আছে তা না, তবে আপনারা দেখেছিলেন কিনা, একবার চোখ বুলিয়েছিলেন কিনা, পড়া ধরলে সেটা বলা যাবে কিনা। চলুন আমরা তাহলে কিছু প্রশ্ন করি, তাহলে দেখা যাবে যে কে কে মনে আছে, মানে কার কার মনে আছে আর কার কার এখন মনে নাই, তাদের জন্য বকা। হুম, আচ্ছা। পিডিএফ দেওয়া হয় হচ্ছে ওয়েবসাইটে, আপনি যে ওয়েবসাইট মানে একটা ওয়েবসাইট থেকে তো আপনি জয়েন করলেন না মাত্র, লিঙ্ক থেকে। সেই ওয়েবসাইটে দেখবেন একটা, একটু নিচের দিকে স্ক্রল করলে সাবজেক্ট ওয়াইজ বা রেগুলার সেশন নামে একটা অপশন থাকে, ওখানে সবগুলো সেশনে যেগুলো পিডিএফ দেওয়া পসিবল সেগুলো হচ্ছে পিডিএফ ওখানে দেওয়া আছে। হ্যাঁ, প্রশ্ন ব্যাংক সলভ সেশন ওগুলো তো পিডিএফ দেওয়ার কিছু নেই, এই জন্য ওগুলোর ওরকম পিডিএফ দেওয়া থাকে না। আচ্ছা, তো আমি পড়ার দিকে আগাই। আচ্ছা, আপনারা বলেন, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? সোনার তরী কোন ছন্দে রচিত, অক্ষরবৃত্ত নাকি মাত্রাবৃত্ত? বলেন। হ্যাঁ, এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর অনেক আসে, অনেক পরীক্ষাতে এখন বিসিএস না আসলেও তো চাকরি পরীক্ষা, অন্যান্য অন্যান্য চাকরি পরীক্ষাগুলোতেও তো আসতে দেখা যায়, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরপরের প্রশ্নে আসি, রবীন্দ্রনাথ ঠাকুর তার আত্মসমালোচনা করেছেন কোন কবিতায়? গতদিন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে কটা কবিতা পড়েছিলাম, একটু মনে করেন তো কোন কবিতায় তিনি আত্মসমালোচনা করেছেন নিজের, মানে আত্মসমালোচনা তো নিজেরই করবেন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর তার আত্মসমালোচনা করেছেন, আর কয়টা অ্যান্সার দেখি আসুক। হ্যাঁ, ঐকতানে, ঐকতানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের সমালোচনা করেছেন কবিতাটায়। হ্যাঁ, আচ্ছা। এরপরের প্রশ্ন হচ্ছে, হিন্টিং ছট রবি ঠাকুরের কোন কাব্যের কবিতা? এটা একটু একটু ক্রিটিক্যাল হয়ে গেছে না? হোক, তারপরেও আমরা দেখি আমরা পারি কিনা। হিন্টিং ছট রবি ঠাকুরের কোন কাব্যের কবিতা? হিংটিং ছট রবি ঠাকুরের সোনার তরী কাব্যের একটা কবিতা। ঠিক আছে। এই তো, আপনারা সবাই অনেক পড়াশোনা করেন এবং সবাই অনেক কিছু জানেন, এবং এগুলো আমাদের একটু পড়ার মধ্যে থাকতে হবে মাঝে মাঝে, কারণ বাংলা তো, বাংলা সাহিত্য ব্যাপারগুলো হচ্ছে আমরা কিছু কিছু জিনিস তো আমরা এমনি মুখস্থ করি, যেমন এই কাব্যের কবিতাগুলো কি কি, এটা কি আমি কোনোভাবে বুঝে পড়ার কিছু আছে, বা আপনাদেরকে আমি একদম বুঝিয়ে দিব এমন কোনো কিছু আছে যে একদম একদম পড়া দিনে শিখিয়ে দেবো, এরকম তো কিছু নাই, তাই না? বা এইসব কবিতা বা কাব্যের ভিতর এগুলো আপনাদের কিছুটা মুখস্থ করতে হবে, বা কিছুটা হচ্ছে আপনি পারেন, একটা পারেন হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় রেফারেন্স দেখবেন, আপনি গুগলে সার্চ করে দেখবেন, ও তখন যখন আপনি একদম ভিজুয়ালি দেখবেন যে ওই বইটার হার্ড কপিটার একটা পাতার ছবি, ওখানে কি কি কবিতা আছে সূচিপত্রে লেখা আছে, ওটা আপনি যখন দেখবেন, ওইগুলো আপনাকে একটা ভিজুয়াল মেমোরি ক্রিয়েট করবে। ওইসব দেখে দেখে বুঝে বুঝে আপনার আস্তে আস্তে পড়াগুলো মাথায় একদম গেঁথে যাবে। তো সেটার জন্য হচ্ছে লেগে থাকতে হবে, বাংলা সাহিত্যের পড়াগুলো একবার পড়ে আবার পড়লাম না দুই তিন মাস, তারপরে কিন্তু এটা মনে থাকবে না। এরপরে এই যে মানে বাংলা সাহিত্য নিয়ে একটা বিশ্রী একটা অ্যাটিটিউড নিজের মাঝে চলে আসবে যে না, বাংলা সাহিত্য আসলে অনেক টাফ। কিন্তু বাংলা সাহিত্য ব্যাপারটা হচ্ছে এরকম, সাহিত্য জিনিসটা কি, সাহিত্য জিনিসটা হচ্ছে এরকম, আপনি ওটাকে ধারণ করবেন, ওটা আপনি ভালো লাগা থেকে পড়বেন, তারপর আপনার এটা এমনি মনে থাকবে, এইরকম হচ্ছে ব্যাপারগুলো। ঠিক আছে। যাই হোক, আমরা গত সেশনে পড়া দেখলাম অনেকেই পারি, এবং যাদের মনে পড়ছিল না তারাও আজকে সবাই যখন কমেন্ট করতেছিল ওটা দেখে মনে মনে করে ফেলতে পারবে, বা বুঝবে যে কোথায় তার ল্যাকিংস রয়ে গেছে। ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে আগাই। অনেক পড়াশোনা করলাম আগের দিনের। আমাদের প্রথম যে কবিতা গল্পটা প্রবন্ধ বা রচনা, যেটাই বলি না, রচনাই বলি এটাকে, একটা উপেক্ষিত শক্তির উদ্বোধন, এটা নিয়ে আমরা আজকে পড়বো। এটা কাজী নজরুল ইসলামের একটা রচনা বলা যায়। সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, প্রথমে আমরা প্রবন্ধটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলী থেকে সংকলন করা হয়েছে। হ্যাঁ, এটা কাজী নজরুল ইসলামের যুগবাণী নামক প্রবন্ধ গ্রন্থের একটা রচনা। এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা কথা, যে এটা কাজী নজরুল ইসলামের যুগবাণী নামক প্রবন্ধ গ্রন্থের একটি রচনা। হ্যাঁ, উপেক্ষিত শক্তির উদ্বোধন, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা কার। এই নামটা এতটা কমন না আমাদের কাছে, বা আমরা শুনিও না কিন্তু তেমন, অনেকে নতুন শুনছি এরকম অনেকেই থাকবেন। তো একটু মনে রাখার চেষ্টা করবো এই জিনিসটা কার লেখা, বা এই প্রবন্ধটি কার লেখা। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা। আর সেটা কোথা থেকে সংকলন করা হয়েছে, যুগবাণী নামক প্রবন্ধের একটা রচনা হচ্ছে এটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উপেক্ষিত শক্তির উদ্বোধন, বা মানে যারা হচ্ছে কি বলবো, শ্রমিক শ্রেণী বা যারা হচ্ছে নিপীড়িত, তাদেরকে নিয়ে কথা সবসময় কে বলেছেন, বিদ্রোহী কবি বলেছেন। ওইভাবে একটু মনে রাখার চেষ্টা করবো, যদিও এই টাইপের সংঘাত বা হচ্ছে যেটা আমাদের কি বলবো, যেটা ভালো না, বা আমাদের সমাজে যে জিনিসগুলো হচ্ছে যেগুলো অসঙ্গতি, এগুলো নিয়ে কিন্তু আরো অনেক কবি বলেছেন। তবে
আমাদের বিদ্রোহী কবির কথা এগুলো ভাবলে হচ্ছে প্রথমেই আসে। তো ওভাবে আপনারা একটু নিজের কাছে মনে রাখার চেষ্টা করবেন যে এটা উপেক্ষিত শক্তির উদ্বোধন, এটা লিখেছেন হচ্ছে আমাদের কবি কাজী নজরুল ইসলাম। প্রবন্ধটিতে কি বলা হয়েছে দেখি। প্রবন্ধটিতে বলা হয়েছে কি, প্রবন্ধটিতে জাতি ধর্ম সমাজ ভেদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কাজী নজরুল ইসলাম। উনি সবসময় এটা করেছেন। তার আগের কবিতাগুলো আমরা গত সেশনে যে কবিতাগুলো পড়েছি সেগুলোতেও আমরা দেখেছি সবসময় উনি একটা সাম্যের কথা বলেছেন। সবসময় যে একটা ধর্মভেদ বা হচ্ছে জাতিভেদ এই জিনিসগুলো উনি কখনোই পছন্দ করেননি। তিনি কি দেখিয়েছেন দেখেন, এই প্রবন্ধ শ্রেণী ধর্ম জাতি ও সমাজ ভেদ মুক্ত বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা শিক্ষা দেয়। মানে ওই সময় বসে কাজী নজরুল ইসলাম এই জিনিসগুলো ভাবতেন। ভাবা যায় যে আমরা এখনো জিনিসগুলো নিয়ে ভাবতে গেলে ভাবি যে এইসব কিছু সম্ভব না, এই রাষ্ট্রে এই ধর্মে এই প্রবল থাকবে বা ওই রাষ্ট্রে ওই ওই ধর্মের যে একটা পাওয়ার সেটাই বেশি থাকবে। কিন্তু এইগুলো বাদ দিয়ে যে একটা মানে সবকিছুর ভেদাভেদ মুক্ত একটা বৈষম্যহীন যে রাষ্ট্র তৈরি করা পসিবল, সেটা নিয়ে সেই সময় আমাদের কাজী নজরুল ইসলাম ভেবেছিলেন। এবং উনি তার প্রত্যেকটা কবিতা প্রত্যেকটা রচনাতে সেই জিনিসটা, সেই যে একটা ধাঁচ বা সেই যে একটা ভাব উনি সবসময় প্রকাশ করার চেষ্টা করেছেন। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উপেক্ষিত শক্তির উদ্বোধনের একদম মূল কথা, জিস্ট যদি মনে বলি সেটা হচ্ছে এটাই। ওখানে অনেক কতগুলো মানে অনেকগুলো লাইন তিনি উল্লেখ করেছেন বা অনেক উক্তি তিনি উল্লেখ করেছেন বিভিন্ন মানুষের, মানে বিভিন্ন বিখ্যাত মানুষদের, বিখ্যাত কবি সাহিত্যিকদের অনেকগুলো লাইন তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথমেই আমরা দেখি যে যেই এটা থাকে আমাদের উক্তিটা দিয়ে এটা শুরু হয় গল্পটা বা এই প্রবন্ধটা, সেটা ছিল, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। হ্যাঁ, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি উক্তি। এটা ভুল যদি না করি তাহলে এটা হচ্ছে গীতাঞ্জলির অংশ। হ্যাঁ, এখানে হচ্ছে এমন দুর্ভাগা দেশ বলা হয়েছে এই কারণেই যে আমরা অপমান করি কাদের, যারা হচ্ছে দরিদ্র শ্রেণী শ্রমিক শ্রেণী তাদেরকে অপমান করি, কিন্তু তাদেরকে অপমান করে কিন্তু আসলে নিজেরাই অপমানিত হই। কারণ তাদের যখন অপমান করা হয়, তাদেরকে যখন তাদের ন্যায্যটা দেওয়া হয় না, তাদেরকে যখন ছোট করে দেখা হয়, আলটিমেটলি তারাই তো দেশ, তারাই তো এই দেশের সব ধরনের উন্নয়ন, সব ধরনের বিদ্রোহ করে দেশের সবকিছুকে একটা ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য কাজটা কিন্তু তারাই করে। কিন্তু তখন যখন আপনি তাদেরকেই অপমান করেন, আপনার দেশের মানুষই যখন তাদেরকে অপমান করে, আলটিমেটলি দেশটারই তো অপমান করা হচ্ছে, আলটিমেটলি দেশেরই দুর্ভাগ্য ডেকে আনা হচ্ছে। এই জন্য সে দেশকে দুর্ভাগা দেশ বলা হয়েছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছেন। হ্যাঁ, এই লাইনটা দিয়ে আমাদের হচ্ছে আমাদের এই প্রবন্ধটির লেখা শুরু। এরপরে হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম ওখানে বলেন যে হচ্ছে আমাদের যে শ্রমিক শ্রেণী তাদেরকে আমরা মানে ছোট লোক শ্রেণী লোক সমাজ বলি, ছোট লোক সমাজ কে আমরা সবসময় কি করি, নেগলেক্ট করি বা হচ্ছে অন্য চোখে দেখি, তুচ্ছ-তাচ্ছিল্য করি। কিন্তু তাদেরকে কি ভুললে আসলে চলবে? আমরা তাদের জন্যই কিন্তু আমরা এত সুন্দর একটা দেশ দেখছি বা এত সুন্দরভাবে আমরা আরাম আয়েসে জীবনযাপন করছি। সহজ কথা ভাবেন আপনি, এত ঘুরে পেঁচায় না দেখে আপনার ঘরে যে হেল্পিং হ্যান্ড আন্টি থাকেন বা হচ্ছে যেই থাকেন, ছোট মেয়ে অনেকের ঘরে থাকে বা হচ্ছে অনেক ঘরে অনেক বয়স্ক একজন হেল্পিং হ্যান্ড আন্টি থাকে, তাকে ছাড়া কি আপনার জীবনটা স্মুথ হতো? কোনোভাবেই হতো না। আপনার মানে ফ্যামিলি, আপনার মার লাইফটা কিন্তু সুন্দর হওয়ার জন্য, স্মুথ হওয়ার জন্য তার ভূমিকা অনেক বেশি। একদিন কিন্তু বাসায় যদি আমাদের হেল্পিং হ্যান্ড আন্টি না আসে, আম্মুদের কি অবস্থা হয়? খুবই খারাপ অবস্থা হয়, নাজেহাল অবস্থা হয়, এবং তার যত রাগ ক্ষোভ সবকিছু কিন্তু আপনাদের উপরই মানে প্রকাশ পায়। তো বুঝতেই পারতেছেন যে তাদের ভূমিকাটা আমাদের জীবনে কিরকম। এটা একটা মানে ফানি ওয়েতে আপনাদেরকে বুঝালাম, বাট এটা তো কিন্তু সমাজের প্রত্যেকটা ক্ষেত্রেই সেম। একজন মুচির যে ভূমিকা বা হচ্ছে আপনি রিক্সা চালকের ভূমিকা বলেন, তারা কিন্তু আপনাদের চোখে বা অনেকের চোখে এটা অনেক ছোট লোক, তারা না একটা ছোট লোক সমাজ, তারা আমাদের ক্লাস তো মেনটেন করে না, আমাদের মতো ক্লাসই না তারা। কিন্তু তাদেরকে ছাড়া আমাদের জীবন কিন্তু সুন্দর না। আমাদের জীবন সুন্দর না তো দূরের কথা, আমাদের জীবনটা মানে আমাদের সমাজের যে ক্লাস আমরা সেটাও মেনটেন করতে পারবো না তারা যদি না থাকে। তো সেটা এখানে বলা হয়েছে যে ছোট লোক সমাজকে কিন্তু ভুললেও চলবে না, আর তাদেরকে ছোট লোক বলাটাই আসলে কোনোভাবেই সমীহ না, কারণ তারাই আমাদেরকে সুন্দর একটা জীবন তৈরি করার জন্য বা জীবন কাটানোর জন্য তারাই সবকিছু আমাদেরকে আসলে প্রোভাইড করে। বলতে গেলে কার্যক্ষেত্রে যে নেমে পরিবর্তন করা দরকার বিভিন্ন ধরনের, যেমন আপনি একটা বিল্ডিং করবেন বা হচ্ছে একটা বিদ্রোহ করবেন, একটা অভ্যুত্থান ঘটাবেন, যেটাই করেন না কেন সবকিছুর মধ্যে কিন্তু শ্রমিক শ্রেণীর, ছোট লোক শ্রেণীর, মানে এখানে ছোট লোক বলা হয়েছে, ছোট লোক সমাজের ভূমিকা সবচেয়ে বেশি। কারণ আমরা যারা বড় বড় মানুষ বা বড় বড় সমাজের মানুষ, তারা কি বলি এইটা করা উচিত, এইটা চেঞ্জ করা উচিত, এই পরিবর্তন করা উচিত, ওই পরিবর্তন করা উচিত। আসলে যে পরিবর্তনটা করতে হয় তা কিন্তু সবকিছুই যায় হচ্ছে এই মানুষগুলোর উপর দিয়ে। বা তারা যদি কোনো বিদ্রোহ না ঘোষণা করে বা তারা যদি কোনো উন্নয়নের জন্য কাজ না করে, সেটা কিন্তু কখনোই হবে না। আপনি মুক্তিযুদ্ধ হতে শুরু করে সব ক্ষেত্রেই দেখবেন না নেমেছিল আসলে যখন সাধারণ সমাজ, যখন ছোট লোক সমাজই বলা যায়, যখন তারা নেমে যায় তখন হচ্ছে একটা পরিবর্তন আসে। তো তাদের ভূমিকা হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে বেশি, আমাদের দেশের জন্য সবচেয়ে বেশি ভূমিকা তাদের। তাদেরকে ছোট লোক আসলে বলাটা কোনোভাবেই শ্রেয় না। আর এখানে আরেকটা লাইন ওখানে খুব সুন্দর করে নিজেকে রিয়েলাইজেশন করানোর জন্য বলা আছে যে
যদি তুমি এই চণ্ডাল বংশে জন্মগ্রহণ করিতে, তাহা হইলে তোমার মতো ভদ্রলোকদের দেওয়া এই সব হতাধর উপেক্ষার আঘাত, বেদনার নির্মমতা একবার কল্পনা করিয়া দেখো দেখি, ভাবিতে তোমার আত্মা কি শিহরিয়া ওঠে না? ঠিকই তো, যদি আমরা সেই সমাজে জন্মগ্রহণ করতাম, সেই নিম্ন শ্রেণীতে জন্মগ্রহণ করতাম, তখন যখন ওই ভদ্রলোকেরা, তথাকথিত ভদ্রলোকেরা আমাদেরকে ওই চোখে দেখতো, ওইভাবে আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করতো, আমরা কি এটা নিতে পারতাম? পারতাম না। কিন্তু আমরা কিন্তু হরহামেশা এই জিনিসটা করি। একটা রিক্সাওয়ালাকে তুই তোকারি করতে আমাদের একবারও চিন্তা হয় না যে আমি এই লোকটাকে যে তুই তোকারি করছি, উনি কি আমার কোনোভাবে ফ্রেন্ড লাগে বা এমন কোনো আপন কেউ লাগে যাকে আমি তুই তোকারি করতে পারি? কোনোভাবেই না। তিনি এমন একটা মর্যাদা পেতে পারেন যে মর্যাদাটা আপনি আপনার বসকে করেন, সেই টাইপের মর্যাদাও কিন্তু আপনি একজন রিক্সাওয়ালাকে দিতে পারেন, তাতে কি আপনার কিছু কমে যাবে? যাবে না। কিন্তু আমরা এমন ভাবে তাকাই, এমন ভাবে কথা বলি, মনে হয় যেন মানে সে কিছু না, দুনিয়াতে তার কোনো অস্তিত্বই নেই, দরকারই নেই, এমন একটা ভাব আমরা করি। যাই হোক, এটা নিয়েই হচ্ছে আমাদের এই এই প্রবন্ধতে কথা বলা হয়েছে। এবং ওখানে একটা গুরুত্বপূর্ণ অংশে মহাত্মা গান্ধীর কথাও বলা হয়েছে, যে মহাত্মা গান্ধী এমন কাজ করেছেন, মহাত্মা গান্ধী দুঃখীদের পাশে এমন ভাবে দাঁড়িয়েছেন, তাদের সাথে এমন ভাবে মিশে গেছেন, অনাহারীদের সাথে একসাথে বসে অনশনে উনি বসে থেকেছেন। এগুলো উনি করেছেন দেখেই ওনার কথা সবাই শুনেছিল। ওনার এক ডাকে যে কোনো আন্দোলন করতে সব মানুষ রাজি হয়ে গেছিল। ওনার এক কথায় ব্রিটিশদের বিরুদ্ধে চলে যাওয়ার জন্য সাধারণ মানুষ রাজি হয়েছিল। কেন হয়েছিল? কারণ উনি সেই সাধারণ মানুষদের কাছে যে যেতে পেরেছেন, তাদের দুঃখটা বুঝতে পেরেছেন, তাদেরকে মানুষ হিসেবে ট্রিট করেছেন, তাদের কষ্টে উনিও কষ্ট পেয়েছেন। সেই জিনিসগুলো যখন ওই মানুষগুলো বুঝতে পেরেছে, তখন মানুষগুলো বুঝেছে যে না, এই মানুষটা আমাদেরকে আসলে মানুষ হিসেবে দেখে, এবং আমাদেরকে কোনো কাজে যদি ডাকে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। তো এই জন্যই মহাত্মা গান্ধী হচ্ছে মহাত্মা গান্ধী, তাকে এখনো মনে রাখা হয়, এখন সব সময় মনে রাখা হবে। কারণ তিনি জানে যে একটা দেশের চেঞ্জের জন্য, একটা সমাজের পরিবর্তনের জন্য কোন মানুষগুলোকে লাগবে এবং কোন মানুষগুলোকে তার মর্যাদা দিতে হবে। উনি সেটা দিয়েছিলেন দেখেই এখন দেশের পরিবর্তন বা হচ্ছে সমাজের পরিবর্তনে উনি একটা বড় ভূমিকা রাখতে পেরেছেন, এবং তিনি সবসময় সবার কাছে পরিচিত থাকবে, মনে থাকবে। আচ্ছা আচ্ছা, সব কথা ধরতে পারছেন না? আচ্ছা ঠিক আছে। শারমিন আপুর আমার এমনিতেও পছন্দ না, আমার কথা ওনার কাছে স্পিডি লাগে সবসময়। আচ্ছা যাই হোক, আমি আস্তেই বলার চেষ্টা করছি। আপনাদের কোনো কারো বুঝতে সমস্যা হচ্ছে, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন। এটা তো আসলে গল্প আকারে বলা, আর এই প্রত্যেকটা কঠিন কঠিন সত্য, এগুলো আপনারা সবাই বুঝেন, আমরা সবাই বুঝি। তো এই জন্য আর এই জিনিসগুলোকে আমি খুব আস্তে আস্তে বা আরো বেশি এলোবোরেট করছি না। কারণ আমরা সবাই তো অ্যাডাল্ট, আমরা সবাই এইসব কঠিন কঠিন কি বলবো, গল্পের লেখা বা আমাদের লেখার জন্য লেখা অনেক কথা আছে, যেগুলো আমরা সবাই বুঝি। আমরা জানি আমরা সবাইকে সম্মান করতে হবে, শ্রমিক শ্রেণীকে সম্মান করতে হবে, বা হচ্ছে আমাদের ছোট লোক শ্রেণী যাদেরকে আমরা বলি তাদেরকে সম্মান করতে হবে, সবই আমরা বুঝি, কিন্তু এগুলো আমরা আসলে অ্যাপ্লাই করি না, এটা হচ্ছে কথা। ঠিক আছে। আচ্ছা, আর এখানে একটা লাস্টে আরেকটা উক্তি দিয়ে কাজী নজরুল ইসলাম তার প্রবন্ধটি শেষ করেন। সেখানে বলা ছিল, কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ। হ্যাঁ, এখানে এটা দিয়ে বোঝানো হয়েছে যে মানে এটা, এই লাইনটা আবার আমাদের আরেকজন কবির লাইন। এটা আপনারা জানেন এটা কার লেখা এবং কোন কবিতা থেকে নেওয়া? এটা কবিতার নামটা আমি বলে দিই, বঙ্গ আমার জননী আমার কবিতা থেকে নেওয়া। এবং এটা লেখককে আপনারা জানেন কবিতাটির? আচ্ছা, এটা জানার কথা না, এটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার কবিতা থেকে নেওয়া হয়েছে। আর হচ্ছে এখানে লাস্টে দিয়ে আর কি আমাদের কবি মানে আমাদের লেখক এখানে এই লাইনটা দিয়ে শেষ করেছেন, যে কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ। আমার এটা আসলে ওই কবিতার লাইনের সাথে মিলিয়ে উনি ওখানে শেষ করেনি, এখানে আর কি এই জিনিসটা এইভাবেই শেষ করেছেন, যখন মহাত্মা গান্ধীর কথা বলে বা আমরা আমাদের জন্য কিসে কি করা উচিত আমাদের মানুষদের সাথে, বা আমাদের যেই দুঃখী মানুষ বা হচ্ছে আমাদের ছোট লোক শ্রেণী, তাদের সাথে আসলে আমাদের যে একত্রে মিলে যাওয়া, সবকিছু করেই যখন আমরা দেশটাকে সুন্দর করে গড়ে তুলবো, তখন তো আসলে এই দেশের জন্য কাজ করা নিয়েও আমাদের কোনো দুঃখ থাকবে না, কোনো ক্লেশও থাকবে না। আমাদের যেই আহ, সমাজ, আমাদের যে দেশ সুন্দর করে গড়ে তুলতে আমাদের সবাইকে আসলে একত্রেই কাজ করতে হবে, এবং আমাদের যে ছোট লোক শ্রেণীকে তাদেরকে তার প্রপার যে মর্যাদা সেটা আমাদের অবশ্যই দিতে হবে। যদি আমরা না দিই, যদি আমরা এভাবে ইগনোর করি বা হচ্ছে তুচ্ছতাচ্ছিল্য করি, সে দেশের আসলে কখনো কোনো উন্নতি হবে না। এটাই কাজী নজরুল ইসলাম বারবার বলেছেন। হ্যাঁ, আর আমাদের এই জিনিসটা সবসময় নিজেদের মনে রাখতে হবে, যে আমাদের, আমরা আশেপাশে আমাদেরকে ছোট লোক হিসেবে দেখি, তাদের ছাড়া কিন্তু আমাদের জীবন কোনোভাবেই পরিপূর্ণ না, এবং আমাদের দেশেরও কখনো উন্নয়ন করা সম্ভব না তারা যদি আমাদের সাথে না থাকে, এবং তাদের যদি আমরা প্রপার মর্যাদা না দিই। এটাই ছিল কাজী নজরুল ইসলামের এই প্রবন্ধটির মূল কথা। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে আমাদের 9-10-এর যে গল্পটা বাকি ছিল সেটা পড়ে ফেলেছি। সেটা ছিল কি, নাম কি বলেন আপনারা, এটার নাম কি ছিল? নামটাই মনে রাখতে পারা অনেক বড় কিছু, কারণ এটা যে কাজী নজরুল ইসলামের একটা প্রবন্ধ, সেটাই তো আমাদের মনে থাকবে না এত পড়ার পরে। উপেক্ষিত শক্তির উদ্বোধন, এটা হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের
একটি প্রবন্ধ যেটা নেওয়া হয়েছে যুগমারি নামক প্রবন্ধ গ্রন্থ থেকে। ঠিক আছে, এখন আমরা যাব, দেখব যে কলেজের গণ্ডিতে হৈ হৈ কাজী কই। কলেজের গণ্ডিতে কি আমাদের বিদ্রোহী কবিকে নিয়ে আমরা পড়াশোনা করেছি? অবশ্যই করেছি। বিদ্রোহী কবি বা হচ্ছে আমাদের কবিগুরু, তাদেরকে ছাড়া কি কখনোই কোনো সাহিত্য পরিপূর্ণ হয়? যে যাই আপনি পড়েন, কবিতা পড়েন বা গল্প পড়েন, তাদেরকে তো লাগবেই সব জায়গায়। আচ্ছা, এরপরে তাহলে আমরা দেখিতে ইন্টারের যে বইটা, একাদশ দ্বাদশ শ্রেণীর যে বই, সেই বইয়ে কাজী নজরুল ইসলামকে নিয়ে বা তার লেখা কি কি গল্প কবিতা আছে। আমরা দেখতে দেখতে পাচ্ছি যে গদ্যের মধ্যে আমরা এখানে কাজী নজরুল ইসলামের পাচ্ছি যৌবনের গান, এবং কবিতার মধ্যে আমরা পাচ্ছি বিদ্রোহী সাম্যবাদী। বিদ্রোহী তো সম্পর্কে জানেন এমন কোনো মানুষ নেই, এবং সাম্যবাদীও যে আমাদের কাজী নজরুল ইসলামেরই লেখা কবিতা, এটাও আমরা জানি, পড়ে ফেলেছি আমরা। তো আমরা এখন দেখি যৌবনের গান নিয়ে কিছু পড়াশোনা করবো, তাই না? একটু শুনবো, জানবো যে ওখানে আসলে আমাদের কাজী নজরুল ইসলাম কি বলেছেন। আচ্ছা, যৌবনের গান। যৌবনের গানের একটা খুবই ফেমাস উক্তি আছে, যেটা আমরা যখন ইন্টারে পড়াশোনা করেছি, এই লাইনটা দিয়ে বড় বড় অনেক পেজে অনেক লেখা লিখেছি, যেটা দিয়ে নাম্বার, ভালো নাম্বার পাওয়ার জন্য অনেক লেখা লিখেছি। তো এই লাইনটা সম্পর্কে আমরা জানি না এমন কেউ নাই। তো তবুও এটা রাখা, কারণ এটা কোন গল্পের অংশ বা এটা কে বলেছেন, এগুলো আমাদের মনে থাকাও দরকার আছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে, এখানে সুন্দর একটা উক্তি আছে, যেটা বলা হচ্ছে, বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনে ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণ বরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। এই কথাটার অর্থ নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন, যে আমরা তো সাধারণত একটা বয়সের পরে ধরে নিই যে হ্যাঁ বয়স্ক, সে সে বুড়ো হয়ে গেছে, বা নিজেদেরকেও আমরা বলি যে হ্যাঁ আমরা তো 30-র কাছাকাছি চলে আসছি, আমরা বুড়ো হয়ে যাচ্ছি। ব্যাপারটা আসলে সেরকম না। আপনি যখন নিজেকে বয়স্ক ভাববেন, বা আপনি যখন মনে করবেন যে আপনি এইজ, তাহলে আপনি এইজ, যখন আপনার ওই স্পৃহাটা থাকবে না নতুন কিছু করার, বা হচ্ছে এইখানে কোনো পরিবর্তন ঘটানো, নিজের জন্য কোনো কিছু করার, ওই স্পৃহাটা যখন আপনার মরে যাবে, তখনই হচ্ছে আপনি বার্ধক্যের দিকে চলে গেছেন। এটাই হচ্ছে কথা, বয়সের ফ্রেমে তাকে বাঁধা সম্ভব না। অনেক যুবককে দেখা যায় যারা হচ্ছে এতটাই নির্লিপ্ত, এতটাই তাদের জীবন নিয়ে কোনো আকাঙ্ক্ষা নাই বা কোনো পরিবর্তনের ইচ্ছা নাই, বা দেশে একটা অসঙ্গতি হচ্ছে সেটা নিয়ে কথা বলার তার কোনো মানে হেডেকই নেই, সে আছে তাকে নিয়ে। এই এই মানুষগুলো হচ্ছে আসল বৃদ্ধ, কারণ তাদের কোনো চেঞ্জেস করার ইচ্ছা নেই জীবনে বা সমাজের জন্য। এই মানুষগুলোর আসলে কোনো সমাজের জন্য কোনো ভ্যালু তারা রাখে না। তারা নিজেদেরকে নিয়ে আছে, ভাবে যে হ্যাঁ কি দরকার, আমি হচ্ছে অনেক কুল, আমি আমাকে নিয়ে থাকবো, সমাজের দুনিয়াটা উল্টে যাক বা কোনো কিছু চেঞ্জ হয়ে যাক, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এই তারা হচ্ছে আসল বৃদ্ধ মানুষ, কারণ তাদেরকে দিয়ে আসলে কোনো চেঞ্জ আসবেও না এবং তারা কোনো কাজেও লাগবে না। তাদের আসলে ওই আগ্রহটাই নেই যে একটা এনার্জি থাকবে। একটা যৌবন মানে কি, যৌবনের গান মানে কি, এনার্জি ভরা একটা জীবন, মানে এনার্জি এনার্জি থাকবে। আমরা সবসময় কি ভাবি, যে বাচ্চাদের কথা ভাবি বা একদম যারা ইয়াং এজ তাদের কথা কি ভাবি, যে তারা অনেক বেশি হবে প্রাণোচ্ছল, তাদের হবে অনেক বেশি এনার্জি, তাদেরকে যদি বলা হয় দুনিয়াটা উলট পালট করে দিতে, তারা উলট পালট করে দেওয়ার মতো শক্তি রাখবে। কিন্তু আমরা কি দেখি, এখনকার জেনারেশন তো অবশ্যই অনেক ভালো একটা আম, পেয়েছে, তারা প্রশংসা পেয়েছে সবার কাছ থেকে, যেহেতু তারা অনেক চেঞ্জ আনছে সমাজে বা হচ্ছে দেশে। কিন্তু এর মধ্যেও কিছু থাকে যারা হচ্ছে উম, একটু আমাকে একটু সময় দিবেন। আচ্ছা, হ্যাঁ। তো আমরা যৌবনের গানে যেটা পড়ছিলাম, যে আমাদের এখনকার যুবক সমাজের, মানে আমাদের যুব সমাজের কিছু কিছু মানুষের কথা আমরা পড়ছিলাম, যেখানে হচ্ছে আমরা বললাম যে তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে, সমাজের কোনো চেঞ্জেস আনে না। এজন্য হচ্ছে তাদেরকে কবি বলেছেন যে তারা আসলে যুবক হলেও তারাই আসলে বার্ধক্যের কঙ্কাল মূর্তির মতো একটা অবস্থান করছেন। আর অনেক বৃদ্ধকে আমরা দেখছি যারা হচ্ছে দেখতে বৃদ্ধ, বা তাদেরকে হয়তো আমি যদি বলি যে তাদের শারীরিক গঠনের দিক থেকে তারা বৃদ্ধ, কিন্তু তাদের মধ্যে এখনো যে স্পৃহাটা আছে নতুন কিছু করার বা চেঞ্জেস আনার বা সুন্দর কিছু পরিবর্তন আনার, সেটার যে একটা আকাঙ্ক্ষা তাদের মধ্যে আছে, তারা হচ্ছে আসলে বৃদ্ধ না। তারা কবির চোখে তারা বৃদ্ধ না, তারা এখনো যুবক। হ্যাঁ। আচ্ছা, তো আমরা দেখি এই যে আমরা যৌবনের গান বলতে গেলে আসলে এই, যখন এইগুলো নিয়ে কাজ করা হয়, তখন মাথায় কিন্তু আমাদের রিসেন্ট ঘটনাগুলো অনেক বেশি চলে আসে। আমাদের যুবকরা কি করেছে, আমাদের মেইন যে চেঞ্জেস এই জুলাই অভ্যুত্থানে কারা এনেছিল, তারা এনেছিল আমাদের তরুণ সমাজরা, আমাদের জেনজিরা। তারা এই চেঞ্জেস গুলো আনে, তারা কিন্তু আসলে যুবক, মানে তাদেরকে কবির চোখে তারা অবশ্যই যুবক। কিন্তু কারণ কি, মানে তারা যুবক মানে কি, তারা তো এমনিতেই যুবক, এবং কবির চোখেও তারা যুবক, কারণ তারা পরিবর্তন আনার জন্য যেই চেষ্টা করতে হবে, স্পৃহা দেখাতে হবে এবং সামনে গিয়ে কথা বলতে হবে, সবকিছুই তারা করেছে একটা সমাজের জন্য। তারা হচ্ছে যতটুকু করা প্রয়োজন সবকিছু করেছে। এই জন্যই
তাদের নিয়ে একটু এখানে তুলে ধরলাম। আর আসল কথা পড়ি, এটা আসলে কখন কবি এই কথাগুলো বলেছেন সেটাও একটু আমরা জেনে আসি। 1932 খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজের অভিনন্দনের উত্তরে তাদের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম যে প্রাণোচ্ছল ভাষণ দিয়েছিলেন যৌবনের গান রচনাটি তারই পরিমার্জিত লিখিত রূপ। এই অভিভাষণে কবি দুরন্ত দুর্বার যৌবনের প্রশস্তি উচ্চারণ করেছেন। ঠিকই তো, এটা তো আমরা বললামই। উনি পুরোটা প্রবন্ধ জুড়ে এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে বার্ধক্য আর যে আমাদের যৌবন, এই দুইটার আসলে আপনি কখনোই মানে পার্থক্য করতে পারবেন না বয়সের ফ্রেমে। এটা অবশ্যই আপনাকে পার্থক্য করতে হবে তার কি রকম অ্যাক্টিভিটি, তার দেশের জন্য কি অ্যাক্টিভিটি, বা হচ্ছে তার নিজের মেন্টালিটিটা কি রকম, সেইটার উপর ডিপেন্ড করে একজনকে আপনি যুবক বলতে পারেন, একজনকে আপনি বৃদ্ধ আসলে বলতে পারেন। ঘুমিয়ে থাকা বা ওই যে অনেকে আছে না যে একটু পরিবর্তন হচ্ছে বা সূর্য উদয় হচ্ছে সেটা দেখেও ঘুম ভেঙে যাবে সেই ভয়ে শুয়ে থাকে, সেই মানুষগুলো হচ্ছে কবির চোখে কোনোভাবেই যুবক না, তারা হচ্ছে বৃদ্ধ। কারণ তাদের তো ওই ইটাই নাই, এনার্জিটাই নাই বা ইচ্ছাটাই নাই, তাহলে তাহলে তারা কি কোনোভাবে যুবক হতে পারে? তারা হতেই পারে। যুবকরা হবে এরকম যে ভোর হওয়ার আগেই সে উঠে যাবে, তার এতটা এনার্জি যে তার কোনোভাবে শুয়ে থাকার মতো যে একটা তার মধ্যে নাই। সে হচ্ছে উঠবে, চেঞ্জ করবে, নিজের জীবনের কোনো কিছু উন্নতি করবে, সেটার জন্য ভাববে, সে সবসময় অ্যাক্টিভিটি ওভাবেই, তার মানে তার ব্রেন সবসময় অ্যাক্টিভ, সে ঘুমিয়ে থাকার মতন না। কিন্তু বৃদ্ধরা কি হয়, বা যারা একটু বয়স্ক হতে থাকে তাদেরকে আমরা কি দেখি যে তারা অনেক বেশি স্লিপি হয়ে যায়, ঘুম ঘুম ভাব তাদের মধ্যে থাকে বা এরকম একটা থাকে। যদিও আমাদের এখনকার জেনারেশনের আবার এক দলের হচ্ছে এই জিনিসটা আছে, যারা হচ্ছে সারা রাত জাগবে এবং সারাদিন ঘুমাবে, সারাদিন তাদের ঘুম ঘুম ভাব থাকবে, সেইটা আবার কোনোভাবেই আদর্শ হতে পারে না। ঠিক আছে, আমরা এটাই কবি ওখানে বলেছেন যে বার্ধক্য হচ্ছে এটাই, যেটা পুরাতনকে বা মিথ্যাকে বা হচ্ছে মৃত্যুকে আঁকড়াইয়া ধরে, সেটা হচ্ছে বার্ধক্য। বার্ধক্য হচ্ছে রক্ষণশীলতাকে উনি দেখিয়েছেন বার্ধক্য হিসাবে, তো উনি দেখিয়েছেন জড়তাকে বার্ধক্য হিসাবে। কিন্তু আমাদের যে ইউথ, সেটা কি জড়তাকে নিয়ে থাকে বা রক্ষণশীলতাকে নিয়ে থাকে? তা না, তারা হচ্ছে সবকিছু একদম ভেঙে চুরে কোনো সংস্কার করবে সেই রকম টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে। হ্যাঁ, কি আপু, বৃদ্ধরা কাক মুরগি ওঠার আগে উঠে যায়। হ্যাঁ, এই যে তারা তাহলে তাহলে তারা দেখতেই বৃদ্ধ, কিন্তু তারা আসলে এখনো অতটুকু অ্যাক্টিভ। তারা তাদের জীবনটাকে ওভাবেই কাটিয়েছে সবসময়, একদম ভোরবেলা আজান দিবে, নামাজ পড়বে, এরপরই তারা তাদের অ্যাক্টিভিটি শুরু করে দিবে। এরা হচ্ছে আসলে বৃদ্ধ না কবির চোখে, কারণ তারা তো অনেক বেশি অ্যাক্টিভ, তারা তাদের কাজগুলো করা শুরু করে দেয়। তারা বসে থাকে না, নিজেরাও বসে থাকে না, মানুষজনদেরকেও ঘুমিয়ে থাকতে দেয় না। এরকম হচ্ছে তাদের অ্যাক্টিভিটি, মানে তারা খুবই অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানুষদেরকেই কবি হচ্ছে যুবক বলছে এখানে। আর যারা হচ্ছে একদমই কোনো আগ্রহ নাই দিন দুনিয়া সম্পর্কে, অন্য লেভেলে চলে গেছে, তারা হচ্ছে বৃদ্ধ কবির চোখে। হ্যাঁ, এই আর কি কথা এখানে। আর এখানে যেটা আমরা সবসময় মানে কবি যেটা সবসময় বলেছেন যে আমাদের যে যুবক সমাজ, যুবক যারা, তারা হচ্ছে যুব সমাজ যেটা, সে তারা দেশ ধর্ম আহ, জাতি সবকিছুর ঊর্ধ্বে আসলে তারা গতিশীল, তারা সবসময় সব বাধা পেরিয়ে যাবে, সেবা করবে, এই মেন্টালিটি নিয়ে তারা থাকে। যারা এইসব মেন্টালিটি নিয়ে থাকে তারাই হচ্ছে কবির চোখে যুবক। আর বৃদ্ধদের কথা তো বললাম তারা কিরকম। হ্যাঁ, আমাদের বাসায় ফজরের পর ঘুমানো যায় না। আম্মু অনেক রাগ করে। হ্যাঁ, এই তো এই যে আন্টিরা, তাদেরও তো একটা কিন্তু মিডল এজে তারা চলে এসেছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু এখনো এই যে জিনিসগুলো আছে। বিশেষ করে মাদের তো এই জিনিসগুলো থাকেই সবসময়, তারা সকাল সকাল উঠে সব কাজ শুরু করে, আহ নিজেও শুরু করে, এবং তার টাক টুক শব্দে হচ্ছে বাকি মানুষরা ঘুমাতে পারবে না, এরকম একটা অবস্থা হয় আর কি। তাদেরকে কি আপনার বৃদ্ধ বলতে পারেন? কোনোভাবেই না, বলতে গেলে আমরাই বৃদ্ধ যারা হচ্ছে উঠতে ইচ্ছা করে না। হ্যাঁ, আচ্ছা, ওখানে এই যে প্রবন্ধটিতে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের কথাও বলা হয়েছে, তাদেরকে নিয়ে একটু একটু আমরা পড়বো যা ওখানকার টিকাতে আছে। হ্যাঁ, ওগুলোই আমরা এখানে জানবো। এর চেয়ে বেশি কিছু জানা যাবে সেটা আমাদের আমাদের বৈশ্বিক ইতিহাস বা হচ্ছে আমরা যখন ইন্টারন্যাশনাল পড়বো তখন তো জানবোই। কিন্তু বাংলা বই থেকে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে ওগুলো আমরা একটু দেখে নিই, চোখের দেখা যে ইনফরমেশন গুলো কিন্তু একটা বোর্ড বইয়ে লেখা আছে, তো এটার একটা ইম্পর্টেন্স তো আছেই। আচ্ছা, আমরা তাহলে দেখি মুস্তফা কামাল আতাতুর্ক পাশা। ওনার জন্ম জন্ম হচ্ছে 1881 সালে এবং মৃত্যু 1938 সালে। হ্যাঁ, উনি কে আমরা সবাই জানি, আধুনিক রাষ্ট্রের আধুনিক তুরস্ক রাষ্ট্রের জনক এবং তুরস্ক প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি তিনি। তার তো ভূমিকা অনেক বেশি, এটা তো আমরা সবাই জানি। তিনি ছিলেন একটা ধর্মনিরপেক্ষবাদী, আর তার যে সামাজিক রাজনৈতিক যে তত্ত্ব ছিল সেটাকে হচ্ছে আতাতুর্কবাদ নামেও সেটা পরিচিত। আর তিনি আধুনিক তুরস্কের ভিত্তি স্থাপন করেন। দেশবাসী তাকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার স্বার্থে তাকে আতাতুর্ক বা হচ্ছে তুরস্কের জনক উপাধিতে ভূষিত করেন। ঠিক আছে, তাহলে আমরা এটা তো একটু জানবো যে আতাতুর্ক যে নামটা সেটা হচ্ছে তাকে উপাধি হিসেবে দেওয়া হয়েছে, যেটার অর্থ হলো তুরস্কের জনক। হ্যাঁ, এটা আমরা মনে রাখার চেষ্টা করবো। এই টুকটাক ইনফরমেশন এগুলো তো জানতে হবেই, এগুলো আমরা অবশ্য জানিও সবাই। এরপরে সিনিয়র বেনিতো মুসোলিনি, জন্ম 1883 সাল, মৃত্যু 1945 সাল। হ্যাঁ, উনি কি, উনি হচ্ছে আমরা জানি একনায়ক যাকে বলে, একনায়ক কথাটা বা ফ্যাসিবাদ, এই কথাগুলো তো এখন খুবই ট্রেন্ড, এখন না একটু হয়তো কমছে, কিন্তু
কিছুদিন আগে ওইগুলো অনেক ট্রেন্ডে ছিল। তো ইতালির উনি এক নায়ক এবং সেখানকার ফ্যাসিবাদী দলের নেতা ছিলেন। উগ্র জাত্যভিমান থেকে তিনি ইতালিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী জাতিতে পরিণত করার জন্য প্রাণপণ চেষ্টা করেন। হ্যাঁ, উনি আবার এর ফ্রেন্ডও ছিলেন, ফ্রেন্ড হয়েছিলেন কার, উনি ফ্রেন্ড হয়েছিলেন কি বলে হিটলারের। হ্যাঁ, আমগো হাসু আপা। 1940 সালে জার্মানির মিত্র হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার নেতৃত্বে ইতালি ব্রিটেন ও ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ওই যে বললাম উনি জার্মানির আমাদের যে হিটলার তার ফ্রেন্ড হয়ে গেছিলেন, যেহেতু দুজনের কাইন্ড অফ মেন্টালিটি সেম। তো উনি তখন কি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির মিত্র হিসেবে ব্রিটেন ও ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তবে দুঃখজনক সেই যুদ্ধে হচ্ছে পরাজিত হন এবং তাকে পদচ্যুত বন্দী করা হয়। হ্যাঁ, বন্দী করার পরে হচ্ছে ওই উনি যখন মুক্তি পায়, মুক্তি পাওয়ার পরে উনি পালানোর সময় হচ্ছে ওনাকে ওনাকে আবার ধরে ফেলা হয়। তারপরে তো আর কি ওনাকে আততায়ী ধরে ফেলা, ওনাকে ধরা হয় এবং উনি তারপর পরে এক আততায়ীর হাতে নিহত হন, এটাই এখানে জানা গেছে আর কি। আর উনি হচ্ছে ফ্যাসিবাদী দলের প্রতিষ্ঠাতা, সেটা তো আমরা জানি। তিনি আবার ইলদুস উপাধি নেন, মানে যেটা অর্থ হচ্ছে নেতা। হ্যাঁ, উনি এই উপাধিটা নিজে 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 নেন আর কি। আর উনি তো অক্ষয় শক্তির পক্ষে যোগদান করেন। এখানে তো আমরা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটটা যখন পড়ি তখন জানতেই পারি যে উনি অক্ষয় শক্তির পক্ষে যোগদান করেন। আর হচ্ছে তার 3 বছর পরে ইতালি ইতালি আক্রমণ করে, হচ্ছে মিত্রবাহিনী ইতালিও আক্রমণ করে। তো এরপরে যখন আমরা তো পড়তেছি যে আমরা এখানে দেখলাম ব্রিটেন ও ফ্রান্সের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করেন সেইখানে তো পরাজিত হওয়ার কারণে বেচারা পদচ্যুত আর বন্দী হওয়ার পরে আর যা হয় আর কি, এরপরে তো ওনার যে ডাউনফল সেটাই শুরু হয়। কিন্তু উনি ইতালিকে নিয়ে অনেক বেশি অবসেস ছিলেন। এই একনায়কতন্ত্র যে ব্যাপারটা, একনায়কতন্ত্রের একটা দিক, মানে আমরা তো পছন্দ করি না ফ্যাসিবাদী বা দল বা কোনো একনায়ককে আমরা পছন্দ করি না, বাট তারা কিন্তু একদিক থেকে ভয়ঙ্কর দেশপ্রেম দেখায়। মানে তারা সেই স্পেসিফিক দেশটাকে নিয়ে পুরো অবসেসড থাকে। তো একদিক থেকে আসলে মানে আমরা তো কোনোভাবেই এই জিনিসটাকে সাপোর্ট করি না, বাট সে কিন্তু তার দিক থেকে ভয়ঙ্কর দেশপ্রেমী হিসেবে নিজেকে প্রেজেন্ট করে, তাই না? আচ্ছা, এরপরে আমরা জানবো সানিয়া সেনকে নিয়ে। তিনি একজন ডাক্তার, মানে ছিলেন, এখন তো আর বেচারা নাই। 1867 সালে জন্মগ্রহণ করেন, 1925 সালে তার মৃত্যু। তিনি চীনের জননন্দিত বিপ্লবী রাজনীতিবিদ এবং নব্য চীনের জন্মদাতা, এটা আমরা জানি। যে 1912 সালে যখন বিপ্লবের মাধ্যমে মাঞ্চু সাম্রাজ্যের পতন হয়, তো সেই বিপ্লবের যে মানে এই মাঞ্চু সাম্রাজ্যের যে পতনের জন্য যে বিপ্লবগুলো, অনেকগুলো বিপ্লব হয়, তো সেই বিপ্লবগুলোর মধ্যে উনি অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন। উনি একদম প্রথম সারির নেতাদের মধ্যে ছিলেন। পরে যখন 1912 সালে এই সাম্রাজ্যের পতন হয়ে যায়, মানে 11তে পতন হয়, 12তে হচ্ছে উনি তখন ওই নানকিং প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হন। হ্যাঁ, চীন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা উনি। তো দ্বিতীয় বিপ্লব ব্যর্থ হয়, তাকে নির্বাসনে যেতে হয়। পরে দেশে প্রত্যাবর্তন করে তিনি বিভক্ত চীনের দক্ষিণ চীন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হন। হ্যাঁ, আর এই তো ওনার তো ভূমিকাটা এখানে বোঝাই যাচ্ছে যে পুরো চীন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা তিনি। তো এটা তো মানে না মানে কোনোভাবেই ছোট করে দেখার মতো না, ওনার ভূমিকা চীনের জন্য অনেক বেশি কিছু ছিল। মানে এই মাঞ্চু সাম্রাজ্যটা অনেক বেশি শোষণ করতো, অনেক বেশি মানে দেশের মধ্যে কোনো ধরনের কোনো ন্যায় বা কোনো সাম্য কোনো কিছুই ছিল না। তো সেই সময় অনেক ধরনের আন্দোলন ওদের বিরুদ্ধে হওয়া শুরু করে। তো সেই আন্দোলনেরই প্রথম সারির নেতা হচ্ছেন তিনি ছিলেন আর কি। এই হচ্ছে কথা। এরপরে আমরা পড়বো কাকে নিয়ে, লেনিনকে নিয়ে। জন্ম হচ্ছে 1870 সালে, 1924 সালে তার মৃত্যু। বিপ্লবী কাজে জড়িত থাকাকালে লেনিন ছদ্মনাম তিনি নেন। তাহলে তার আসল নাম কি? এই যে ভয়ঙ্কর একটা নাম না, ভ্লাদিমির ইলিচ উইলিয়ানোভ। এখানে এই উচ্চারণ আমরা করবো, এটা দেখবো যে যারা ওখানকার নেটিভ তারা বলবে যে উচ্চারণই হয় নাই। আচ্ছা, বিপ্লবী কাজে জড়িত থাকাকালীন লেনিন ছদ্মনাম তিনি কি? ও আচ্ছা, কার? মুসলিনি নিজে যে উপাধিটা নেন সেটা হচ্ছে ইলদুস। ইলদুস উপাধি তিনি নেন, এটার অর্থ হচ্ছে নেতা। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা লেনিনকে নিয়ে একটু পড়ি। লেনিন তিনি কি ছিলেন, তাকে তো আমরা অনেক বড় করে আমাদের যে বৈশ্বিক ইতিহাস সেখানে তার ভূমিকাটা আমরা দেখেছি যে তিনি রুশ বিপ্লবের সংগঠক, পরিকল্পক এবং সেই রুশ বিপ্লবের প্রধান নেতা ছিলেন আমাদের এই লেনিন বলতে গেলে। তো তিনি হচ্ছে একটা কথা বলেছিলেন যে একটা মিথ্যা বারবার বললে তা সত্যে পরিণত হয়। এই অনেক অনেক সুন্দর সুন্দর কিছু উক্তি আছে, তার মধ্যে এই একটা উক্তি আমার অনেক ভালো লাগে, যে একটা মিথ্যা বারবার বললে তা সত্যে পরিণত হয়। আপনি যখন বারবার হ্যামারিং করবেন একজনের সামনে একটা মিথ্যা কথা বা কোনো ধরনের যেটা আপনি করেনই সেটা সবসময় সব জায়গায় গিয়ে 100 বার গাইতে থাকলেন যে হ্যাঁ 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 আমি এটা করছি, এটা করছি, এটা করছি, এটা করছি, 100 বার যখন বলবে তখন একটা সময় মানুষের মাথায় আসলে সেট হয়ে যে না, সে আসলে এটা করছে, এটা সত্যি। তো এরকমই হচ্ছে আমাদের, মানে উনি তো আসলে জীবন দেখেই এক একটা উক্তি বলেছেন এবং উক্তিগুলো সত্যিও আসলে। যাই হোক, আমরা একটু পড়ি তিনি কি কি করেছেন। তার নেতৃত্বে 1917 সালে রুশ বিপ্লবের সাফল্যে জারের রাজতন্ত্রের পতন ঘটে এবং পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র জন্মগ্রহণ করে। আমৃত্যু তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের একজন
সরি, তিনি ছিলেন সোভিয়েত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। তিনি ছিলেন প্রথম সফল মার্ক্সবাদী বিপ্লবী, মার্ক্সবাদী দর্শনের প্রথম কাতারের তাত্ত্বিক ছিলেন তিনি। তো লেনিনকে তো আমরা জানি উনি একজন মার্ক্সবাদী, উনি বলশিবিক বিপ্লবের প্রধান নেতা ছিলেন। আর সোভিয়েত ইউনিয়ন বিলীন হয় কখন বলেন তো? আপনাদের মনে আছে কত সালে সোভিয়েত ইউনিয়ন বিলীন হয়ে যায়? সেই বিলীন হওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন সোভিয়েত রাষ্ট্রের আসলে রাষ্ট্রপ্রধান। তিনি যতদিন, সরি, তিনি আমৃত্যু ছিলেন সোভিয়েত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। আর তার যে ভূমিকা এই এই রুশ বিপ্লবে, সেটা তো আসলে অনস্বীকার্য। তার জন্যই হচ্ছে এই সমাজতান্ত্রিক রাষ্ট্রের জন্ম হয়, যেটা ওই সময় একটা অনেক বড় একটা বিপ্লবের মতো, অনেক বড় একটা ট্রানজিশনের মতো। এবং আমরা জানি যে হ্যাঁ, 1991 সালে সোভিয়েত ইউনিয়ন বিলীন হয়ে যায়। যদিও বেচারা অনেক কষ্ট করেছিলেন, তাই না? তার যেই মানে তার যেই ধ্যান ধারণা ছিল, তার যে তত্ত্ব ছিল, দর্শন ছিল, সেটা আসলে কোনোভাবে ওভাবে সফল করা পসিবল হয়নি দেখেই এক সময় বিলীন হয়ে যেতে হয়। আচ্ছা, তো আমরা আমাদের যে এর কিছুক্ষণ আগে পড়লাম যে যৌবনের গানে কি কি কথা ছিল এবং কোন কোন বড় বড় আমাদের বিখ্যাত ব্যক্তিদের কথা বলা হয়েছিল, তা আমরা পড়ে এসেছি। এরপরে আমরা একটু দেখব যে আমাদের কাজী নজরুল ইসলামের আর কি কি কবিতা আছে যেগুলো সম্পর্কে আমরা আসলে না জানলেই নয়। এখানে আমরা যেই লাইন দেখতে পাচ্ছি বা পংক্তি দেখতে পাচ্ছি, সেটা আমরা সবাই জানি আসলে কোন কোন কবিতার অংশ, তাই না? আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম, ভাসমান মাইন্ড। এটা কোন কবিতার অংশ? বিদ্রোহী, হ্যাঁ, বিদ্রোহী কবিতার অংশ। এখন আমরা জানবো বিদ্রোহী কবিতা নিয়ে। কাজী নজরুল ইসলামের রচিত বিদ্রোহী কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা থেকে সংকলিত হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। এটা আমরা সবাই জানি, না জানলেও জানতে হবে, কারণ বিদ্রোহী কবিতার যতটুকু ইনফরমেশন আপনি কালেক্ট করতে পারবেন সবকিছুই ইম্পর্টেন্ট। বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামকে জানেই একটা মানুষ, যদি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু না জানে, সে অ্যাটলিস্ট এইটা জানবে যে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় এবং তার বিদ্রোহী নামে একটা কবিতা আছে, তাই না? তো এটার ইম্পর্টেন্স আসলে অনেক বেশি। তো এই কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? তার প্রথম কাব্য অগ্নিবীণা থেকে এটা নেওয়া হয়েছে। সেই কাব্যের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী, ঠিক আছে? আচ্ছা, এই কবিতায় প্রকাশিত হয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ। কবি সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এটা তো আমাদের কাজী নজরুল ইসলামের একটা হচ্ছে সিগনেচার ব্যাপার স্যাপার, যে উনি সবসময় সাম্যের কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। এবং বিদ্রোহী কবিতাতে আমরা দেখেছি যে কি পরিমাণে উনি, বলতে গেলে তাণ্ডব দেখানোর মতো অবস্থা ওখানে। কোনো কিছুই তিনি মানবেন না, সবকিছু উনি ভেঙে চুরে একদম বের হয়ে যাবেন। সকল ধরনের অন্যায় অবিচার সবকিছু উনি একদম ভেঙে চুরে, বলতে গেলে নতুন দেশের জন্য বা নতুন সমাজের জন্য যা কিছু করা যায় সবকিছু করতে উনি হচ্ছে রাজি। উনি এতটাই বিদ্রোহী এবং উনি এতটাই হচ্ছে কাউকে পরোয়া না করা মানুষ, উনি সেটাই এখানে বলেছেন। বলুন, বল বীর, বল উন্নত মমশির, সেন নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির। এখানে এই প্রথম দিকের আমরা জানি যে প্রথম দিকের এই পংক্তিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? এখান থেকে একটা জিনিস দেখেন, এই যে আমাদের এটা একটা শিল্পকর্ম না? এটা তো সম্পর্কে সবাই জানি যে এই শিল্পকর্মটা আমাদের শহীদ আবু সাইদকে এখানে আঁকা হয়েছে। এই শিল্পকর্মটার এবং নামও দেওয়া হয়েছে উন্নত মমশির। তো এটার সাথে এটা একটু রিলেটেড ছিল দেখে এই ছবিটা আর কি এখানে রাখলাম, যাতে করে আপনাদের মনে থাকে যে এইটা উন্নত মমশির। এই চিত্রকর্মটা যে এঁকেছেন, সেই চিত্রকর্মের নাম দেওয়া হয়েছে উন্নত মমশির। হুম। আর শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি, এটার মানে হচ্ছে যে আমার শির বা আমার হচ্ছে মানে আমাকে দেখে বা আমার মাথায়, কি এখানে নেহারি শির দিয়ে তো মাথায় বুঝিয়েছে, মানে আমাকে দেখে যে সেই উচ্চ শিরের যে মানে আমাদের পর্বত হিমাদ্রির কথা বলেছে, সেও পর্যন্ত মাথা নত করে আমাকে দেখে, এটা বোঝানো হয়েছে আর কি। যে আমি এতটাই উন্নত, আমার উপরে তো কিছু নেই, মানুষের উপরে কি কিছু আছে? আমি কোনো ধরনের আহ অন্যায় অবিচার কোনো কিছু মানবো না, এবং আমি এমন হব যে আমি এমন একজন যা আমাকে দেখে পাহাড়, উঁচু পাহাড়ও আমাকে দেখে নতশির হয়ে যায়, এটা বুঝিয়েছে। এবং আমি দুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। মানে নিজেকে কবি কিসের সাথে তুলনা করেছে? সাইক্লোন, যে সবকিছু ধ্বংস করে দিয়ে চলে যায়, কোনো কিছুর দিকে খেয়াল করে না। সেই হচ্ছে কবি, যে হচ্ছে যে কোনো অন্যায় অবিচার যে কোনো কিছু দেখলে তিনি সাইক্লোনের মতো সবকিছু ধ্বংস করে দিবেন, একবারও ভাববেন না যে চারপাশে কি আছে। আর আমাদের যে তরুণ সমাজকে আসলে এরকমই হওয়া উচিত, যখনই কোনো অন্যায় দেখবে, অসঙ্গতি দেখবে, কথা বলতে হবে। এবং কথা বলা হয়েছিল দেখেই পরিবর্তনগুলো আসছে, তাই না? আচ্ছা, আমরা যেহেতু অগ্নিবীণা কাব্য নিয়ে পড়লাম, মানে দেখলাম যে আমাদের বিদ্রোহী কবিতাটা অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা, তো আমাদের তো মাথা অবশ্যই আছে তাহলে অগ্নিবীণা কাব্যটা কাব্যের মধ্যে আর কি কি কবিতা আছে। যেহেতু অগ্নিবীণা কাব্যটা আসলে
এটার নাম আসলে এটার কবিতাগুলোর নাম আসবে, এবং এটা প্রত্যেকটাই ইম্পর্টেন্ট বলতে গেলে এই কবিতাগুলোর নাম জানতেই হবে আমাদের। তো জানতেই হবে মানে কি, এরকম বলছি এই কারণে যে এখন তো একটু ভিতর থেকে প্রশ্ন আসে, আগে না হয় আমাদের জানলেই হতো যে অগ্নিবীণাতে 12টা কবিতা আছে, দ্বিতীয় কবিতাটা হচ্ছে বিদ্রোহী, এইটুকু জানলেই অনেক এনাফ ছিল। কিন্তু এখন তো আসলে অনেক ভিতরে ভিতরে অনেক কিছু আমরা জানতে হচ্ছে, দেখতে হচ্ছে। সেই হিসাবে একটু আমরা দেখে নিই যে অগ্নিবীণা কাব্যে যেহেতু 12টা কবিতার কথা বলা আছে, সেই কবিতাগুলো কি কি। প্রথমটা জানতে তো হবে, এটা কিন্তু প্রশ্ন আসে যে প্রথম কবিতা কি, প্রলয় উল্লাস। দ্বিতীয় কবিতা আমরা জানি বিদ্রোহী। এরপর আছে রক্তাম্বর ধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরী, শাতিল আরব, খেয়াপাড়ের তরণী, কোরবানি, মহরম। লাস্টের কবিতাটাও ইম্পর্টেন্ট, লাস্ট কবিতা কোনটা সেটা মনে রাখার চেষ্টা করবেন। আর প্রশ্ন এরকম আসে যে কোনটি, সাইমা বিনতে রশিদ আপু, আপনি কি, আপনার কি ক্যামেরা অন? যদি ক্যামেরা অন থাকে কাইন্ডলি অফ করবেন। হ্যাঁ, আরেকজন আপু জানিয়েছেন যে আপনার ক্যামেরাটা মেবি অন। আচ্ছা, আমাদের যেটা বলতেছিলাম, এই অগ্নিবীণা কাব্যর কবিতাগুলো নিয়ে প্রশ্নটা এরকম আছে যে কোনটি অগ্নিবীণা কাব্যের কবিতা নয়। এটা কিন্তু আমরা অনেক পেয়েছি, তাই না? যারা হচ্ছে অ্যাটলিস্ট 47-এর প্রিপারেশন নিচ্ছিলেন তারা দেখেছেন যে এই প্রশ্নটা কিন্তু ইনভেরিয়েবলি অনেক জায়গাতে আসে। তো এই জন্য 12টা কবিতা, তো এই কবিতার নামগুলো আপনাদের একবার একবার চোখে দেখে মানে চোখে দেখে রাখা যেটাকে বলে সেটা দেখে রাখবেন, আর একটু রিলেট করে পড়ার চেষ্টা করবেন যে এখানে কি কি টাইপের জিনিস নিয়ে কথা আছে। যেমন রণভেরী, শাতিল আরো, খেয়াপাড়ে তরণী, এগুলো এক এক টাইপের মনে হয় পড়তে গেলে। তারপরে আবার যখন আপনি এই যে কোরবানি পড়ছেন, মহরম পড়ছেন, একটা ইসলামিক একটা মানে কি বলবো, একটা ধাঁচে ফেলতে পারেন। এইভাবে অনেকে অনেকে পড়ে আর কি, আমি এইভাবে ওই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করি। তো ওইভাবে আর কি জিনিসগুলো ধরে রাখবেন যে এই এই জিনিসগুলো নিয়ে কথা আছে, ওই ওই জিনিসগুলো নিয়ে কথা আছে, তাহলে এই কবিতাগুলো মনে হয় এটার মধ্যে আছে। এইভাবে একটু খেয়াল করার চেষ্টা করবেন। আর এটা থেকে কিন্তু খুবই প্রশ্ন, মানে আপনি যত প্রশ্ন সলভ করবেন দেখবেন অগ্নিবীণা কাব্যের কবিতা নয় কোনটি, কোনটা অগ্নিবীণা কাব্যের কবিতা, এই প্রশ্নগুলো আসতেই থাকে। এজন্য আর কি স্লাইডটা রাখা। হ্যাঁ, আচ্ছা। এরপর আমরা একটা নতুন কিছু দেখি, ওই কবিতার পরে কি কি নতুন কিছু ছিল ওখানে। ওখানে ছিল চেঙ্গিস খান সম্পর্কে বলা ছিল কিছু কথা। সেটা হচ্ছে চেঙ্গিস খানকে, চেঙ্গিস খান আমরা জানি উনি হচ্ছে মঙ্গল জাতির অন্যতম যোদ্ধা এবং সামরিক নেতা। হ্যাঁ, তিনি হচ্ছে গোড়াপত্তন করেছিলেন এই সাম্রাজ্যের। এই সাম্রাজ্যটা মানে এই মঙ্গল যে সাম্রাজ্যটা সেটা ছিল ওই সময় সর্ববৃহৎ সাম্রাজ্য। হ্যাঁ, আর উনি তো এই জাতির পিতাই ছিলেন, এটা ওনাকে এই জাতির পিতা বলা হয়। সামরিক নেতা ছিলেন, এবং তৎকালীন সময়ে এই সাম্রাজ্যটা ছিল, মঙ্গল সাম্রাজ্যটা ছিল সবচেয়ে বৃহৎ সাম্রাজ্য। আর পরশুরাম, পরশুরাম হচ্ছে বিষ্ণুর ষষ্ঠ অবতার। আচ্ছা, এই এই টাইপের ব্যাপারগুলো সম্পর্কে তো আমার তেমন মানে এক্সট্রা ইনফরমেশন জানা থাকবে না, তাই এখানে যা যা লেখা আছে আমি সেটাই পড়ছি। আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা তো অবশ্যই এই সম্পর্কে আরো ডিটেলে জানেন। তো আমি এক্সট্রা কিছু বলতে গিয়ে ভুল বলবো, তার চেয়ে এখানে যা আছে সেটাই বলছি যে পরশুরাম হচ্ছে বিষ্ণুর ষষ্ঠ অবতার, যমদগ্নি ও রেণুকার পঞ্চম পুত্র তিনি। অস্ত্র হিসেবে পরশু বা কুঠার ধারণ করায় তার নাম দেওয়া হয় হচ্ছে পরশুরাম। তিনি পিতার আদেশে কুঠার দিয়ে মাতৃহত্যা করেন, আবার সাধনা বলে মাকে বাঁচিয়ে তোলেন। এখানে হচ্ছে এই কথাটাই বলা আছে। আর পরশুরাম অর্থ কুঠার হাতে রাম, এরকম বলা হয় আর কি। আচ্ছা, এরপরে দেখি আমরা কৃপান কি। কৃপান হচ্ছে তলোয়ার বা তরবারি সদৃশ অস্ত্র বিশেষ। আর নিধাক হচ্ছে গ্রীষ্ম। এগুলো রাখার কারণ হচ্ছে অনেক সময় হয় না যে প্রতিশব্দ করে আসে, বা হচ্ছে কোন এটার প্রতি সমার্থক শব্দ কি, এই টাইপের কিন্তু আসে। তো সেক্ষেত্রে আমরা এটা জেনে রাখলাম আমাদের জন্য সুবিধা, যদি কখনো আসে আমরা এখান থেকে পড়াটা মনে রাখতে পারবো, এই জন্য আর কি। আচ্ছা, এরপরে আমরা দেখি আরেকটা কবিতার দিকে আমরা আগাচ্ছি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। আমরা পাশে দেখতেই পাচ্ছি সাম্যবাদী যে বইটা এখানে পুরোপুরি রেখে দিয়েছি, আমি কাব্যটা এখানে রেখে দিয়েছি। তার মানে হচ্ছে কবিতা এখন আমরা কোনটা নিয়ে পড়বো, আমরা পড়বো এখন সাম্যবাদী কবিতা। হ্যাঁ, সাম্যবাদী হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। তো আসলে নামটা শুনলেও আমরা বুঝতে পারি এটা কি। 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত সাম্যবাদী কাব্যের অন্তর্ভুক্ত এই কবিতাটিতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। কবি এই সাম্যের গান গিয়েই গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করতে আগ্রহী। হ্যাঁ, মানে আমরা এখানে কি বোঝানো হয়, এখানে বোঝানো হয় যে সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষ। ধর্ম দিয়ে কিন্তু আমরা অনেক ভেদাভেদ করি, জাতি দিয়ে আমরা অনেক ভেদাভেদ করি। আমরা আহ, বলি যে কাবার কথা বলি, আমরা তীর্থতে যাওয়ার কথা বলি, সেগুলোকে আমরা অনেক পবিত্র হিসেবে মনে করি। কিন্তু কবির মতে তীর্থস্থানের চেয়েও পবিত্র হচ্ছে মানুষের মন, বা তীর্থস্থানের মতোই পবিত্র হচ্ছে মানুষের মন। মানুষের মনের উপরে কিছু নেই। একটা মানুষের মন যখন পিওর থাকে, সেই পিওর যেই মনটা, সেই মনটার উপরে আসলে আর কিছু নেই। সেটা তীর্থতে যেই যে একদম আপনাকে নিজেকে পবিত্র হতে হবে তা তা এমন কিছু না, কবি এখানে এটা বুঝিয়েছেন আর কি। আর হিংসা বিদ্বেষ এগুলো যখন আসে, এগুলো কি আমাদের কোনো ধর্মগ্রন্থে বলা আছে, কোনো জায়গায় বলা আছে? তা কিন্তু কোথাও নেই।
কিন্তু আমরা হিংসা বিদ্বেষ করি কি জাতি ভেদে, ধর্ম ভেদে ভেদে। এগুলো কি কোথাও আমাদের ধর্মগ্রন্থে বলা আছে? তা তো নাই। তাহলে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে কি আমরা যে একটা হিংসা বাদ দিয়ে, বিদ্বেষ বাদ দিয়ে যখন পৃথিবীটাকে গড়ে তুলবো, সেই পৃথিবী হবে সবচেয়ে বেশি সুখের জায়গা, তাই না? তো সেটা আমরা কিভাবে করতে পারি? আমাদের মনে যখন কোনো, আমার মনটা যখন কলুষিত না থাকবে, তখনই আমাদের কি হবে, আমাদের এই পৃথিবীটা হবে অনেক বেশি সুন্দর। এটাই প্রত্যেকটা ধর্মতেও বলা আছে। কিন্তু আমরা মানে অযথাই ধর্ম দিয়ে মানুষকে মানুষকে আইডেন্টিফাই করি, তার সাথে মেশা না মেশা, তার সাথে চলা না চলা, এগুলা আমরা সবকিছু জাস্টিফাই কিভাবে করি? ধর্ম দিয়ে। বাট কোনো ধর্মই কিন্তু সেই কথা বলেনি। তো কবিও সেটা বলেছেন যে সকল ধর্মের কথার মধ্যেও কিন্তু আছে সাম্যের কথা। তো আমরা কেন ধর্ম দিয়ে ভেদাভেদ করব? মানুষের মধ্যে করব না। আমরা সবকিছু আগে মনে রাখবো যে মনের উপরে কোনো মন্দির কাবা কিছু নেই, এটা সুন্দর মনের উপরে আসলে কোনো কিছুই হয় না। এবং সেই মন দিয়ে, সাম্য দিয়ে, মনের ভিতরে সাম্যের যে ভাইবটা সেটা রেখে আমরা একটা সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি এবং সেই সমাজের উন্নতি করতে পারি। আজকের সেশনের শুরু থেকে এই পর্যন্ত মানে কাজী নজরুল ইসলামকে নিয়ে যা যা পড়লাম, সব কথাই কিন্তু ঘুরে ফিরে একই জিনিস। এবং উনি এই জিনিসটা স্টাবলিশ করার জন্য অনেক বেশি খেটেছেন তার কলমের মাধ্যমে। যত মানে উনি কতটুকু করতে পেরেছেন বা কি করতে পেরেছেন, সেটা আসলে আমরা কখন দেখি? যখন হচ্ছে কোনো আন্দোলন হয়, যখন কোনো বিদ্রোহ হয়, তখন কিন্তু কবির এই বিভিন্ন কবিতাগুলোই কিন্তু সামনে আসে বারবার। গত বছরের যেই আপনার জুলাইয়ের গণ অভ্যুত্থান, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে বারবার কাজী নজরুল ইসলামের কবিতাগুলোকে সবাই ইউজ করেছে সোশ্যাল মিডিয়াতে, বা একটা ইন্সপিরেশন হিসাবে কাজে লাগিয়েছে। তো কবির এই কথাগুলো সবসময় রিলেভেন্ট থাকবে এবং সবসময় কবিও বেঁচে থাকবেন আমাদের মাঝে। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। এখানে দুইটা কথা না বললেই নয়, দুজনকে নিয়ে একটু কথা বলবো আমরা, যেহেতু শব্দার্থে এটা রয়েছে। সেটা হচ্ছে কনফুসিয়াস, চীনা দার্শনিক, এখানে তার অনুসারীদের কথা বলা হয়েছে। এখানে হচ্ছে এইটা একটা কনফুসিওবাদ যেটা বলা হয়, এটা একটা দর্শন আর কি। এই দর্শনটার মধ্যে আর কি অনেক চীনের একজন দার্শনিক তিনি ছিলেন, এবং তার যেই দর্শনটা ছিল এরকম যে নৈতিক উন্নয়নের উপর জোর দিতে হবে, মানে পারিবারিক দিকটা আর হচ্ছে নৈতিক উন্নয়ন, এগুলো দিয়ে সবকিছু চেঞ্জ আনা যায় সমাজের, এরকম একটা আর কি ওনার কনসেপ্ট ছিল। আর চার্বাক একজন বস্তুবাদী দার্শনিক ও মুনি, তিনি বেদ, আত্মা, পরলোক ইত্যাদিতে আস্থাশীল ছিলেন না। তার মধ্যে ছিল হচ্ছে মানে দেহটাই সবকিছু, যখন দেহের মৃত্যু হয়ে যায় তখনই মানুষের মুক্তি হয়ে যায়। এখানে আত্মার কোনো কনসেপ্টই থাকে না। অন্যান্য ধর্মের বা অন্যান্য জায়গায় আমরা আত্মা নিয়ে একটা কথা বলি না, যে আত্মা তো থাকে একটা মানুষের মধ্যে, মানুষের দেহে। কিন্তু এই এই যে কনসেপ্টটাই চার্বাকের কনসেপ্টের মধ্যে থাকে হচ্ছে যে দেহের যখন উচ্ছেদ হয়ে যায় তখনই হচ্ছে মানুষের মুক্তি লাভ করে, আর আত্মা বলে আসলে কোনো কনসেপ্ট তারা বিশ্বাস করে না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মন পবিত্র, তার সবকিছুই পবিত্র। কত সুন্দর! মানে কথাগুলো শুনলেও তো মনে হয় যে আসলে তোমার একটা একটা পিওর হার্টেড পার্সন যে কতটা ইম্পর্টেন্ট আমাদের সমাজে। আমরা তো এরকম পাই না, আমরা নিজেরাও কলুষিত। মানে এটা নিজের দিক থেকেও আমি বলছি যে কেউই তো আমরা আসলে ওরকম পিওর হার্টেড না। এই হাজার হাজার মানুষের মাঝে যখন একজন পিওর হার্টেড কে আমরা দেখি এবং কোনোভাবেই তাকে জাস্টিফাই করতে পারি না যে না সে পাপী, বা সে হচ্ছে এটা ট্রিকি ভাবে হ্যান্ডেল করছে বা এই টাইপের, তখন আমরা কিন্তু অবাক হয়ে যাই যে এরকম মানুষও দুনিয়াতে আছে। মানে এই মানুষগুলো এক একটা জেম আমাদের জীবনে, যাদের জীবনে এরকম এক একটা মানুষ থাকে, তারা কিন্তু আসলে জেম। তারা এতটা পিওর হার্টেড। এবং এরকম মানুষ যদি আমরা সবাই হতে পারতাম, তাহলে হচ্ছে সমাজ আর দেশের অনেক ধরনের চেঞ্জ আসতো, এবং আমাদের নিজের জীবনেও আসলে অনেক চেঞ্জেস আসতো। আচ্ছা, তাহলে আজকে একটা প্রশ্ন করি, দেখি কি প্রশ্ন আছে আমাদের সামনে। তুরস্কের জনক, খুবই সহজ প্রশ্ন না আহারে, তুরস্কের জনক বলা হয় কাকে? একটু বলুন তো দেখি আপনারা। অনেকক্ষণ ধরে খালি পড়া শুনলাম, এখন একটু প্রশ্ন শুনি এবং আপনারা উত্তর করেন। কামাল পাশা। আতাতুর্ক শব্দের অর্থ কি বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, তুরস্কের জনক। তাকে হচ্ছে তার তার প্রতি কৃতজ্ঞতা স্বীকারের জন্য হচ্ছে ওখানকার যে জনগণ তাকে আতাতুর্ক উপাধিটা দেন। আচ্ছা, এখন আমরা অনেকক্ষণ পড়লাম, অনেক কিছু পড়লাম, তাই না? এখন আবার দেখি আমাদের আরো কিছু পড়া আছে। এবার আমরা একটু অন্য কনসেপ্টে চলে যাব। অনেকক্ষণ একটা টাইপের কনসেপ্টে ছিলাম, এবং আমরা এখন দেখব একটু আমাদের স্বাধীনতা নিয়ে, আমাদের কিছু আত্মত্যাগ নিয়ে, এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো।
তার আগে আমরা একটু অভিধান নিয়ে পড়বো, কারণ অভিধান নিয়ে আমরা প্রত্যেকটা সেশনেই কিছু না কিছু জানি, এবং এতে করে কিন্তু আসলে আমরা নতুন নতুন অনেক কিছু শিখতেও পারছি, তাই না? যে আগে আমরা লিখতাম, উচ্চারণ করতাম, জানতাম যে হ্যাঁ এটার উচ্চারণ এরকম, এটা লিখতে হয় এরকম, কিন্তু কেন বা হচ্ছে কিভাবে এটা অভিধানে দেওয়া আছে সে সম্পর্কে আমরা জানতাম না। তো এরপরে হতো কি, যখন প্রশ্ন আসতো তখন আমরা একটু কনফিউজ হতাম, আর প্রশ্নের যে অপশন মাসাল্লাহ, তো সেই মাসাল্লাহ অপশন গুলো আমাদেরকে কনফিউজ করে দিত। তো আমরা এখন একটু দেখবো যে আজকে আমরা কি শিখতে পারি। আজকে আমরা একটু আর ইও নিয়ে দেখতেছি, অনেক কথা আছে তাই না? একটু দেখি তো আমরা কি আছে। বর্গের পূর্বে ইউ যুক্ত হলে ইউ এর উচ্চারণ নয়ের মতো হয়। দেখেন, অঞ্চল, দেখছেন, অঞ্চল, আমরা কিন্তু এগুলো সবই উচ্চারণ এভাবে করি, এভাবে লিখি, কিন্তু এটা যে একটা নিয়ম সেটা কিন্তু অত ভালোভাবে আমরা জানতাম না, তাই না? তার মানে কি, তাহলে বর্গের পূর্বে যদি ইও থাকে তাহলে সেটা উচ্চারণ নয়ের মতো হয়। অঞ্চল, বাঞ্চা, ঠিক না? বাঞ্ছা, বাঞ্ছা, অঞ্জল, অঞ্জন, ঝঞ্ঝা, ঠিক আছে। আর বর্গের পরে যদি ইউ যুক্ত হয় সেক্ষেত্রে উচ্চারণটা কিরকম, সেক্ষেত্রে উচ্চারণটা ওনারা বলছেন যে নয়ের মতো। যাচ না, যাচ না, হ্যাঁ, এখানেও কিন্তু আমরা বর্গের পরে ইউ যুক্ত হয়েছে, সেখানে উচ্চারণ নয়ের মতো। আচ্ছা, তাহলে আমরা এর দুইটা উচ্চারণ আমরা বুঝতে পারলাম মোটামুটি, যে বর্গের আগে যদি ইউ থাকে সেটা উচ্চারণটাও হবে নয়ের মতো, এবং পরেও যদি যুক্ত হয় বর্গে সেক্ষেত্রেও ইউ এর উচ্চারণটা নয়ের মতো হবে। আচ্ছা, এরপর দেখি জতে কি বলেছে। এর পরে ইউ যুক্ত করলে যুক্ত বর্ণটি, এটা তো আমরা জানি, রূপ ধারণ করে শব্দের আরম্ভে। এই আর ইউ এর উচ্চারণ মানে যুক্ত বর্ণটির উচ্চারণ অনেকটা গ এর মতো হয়, হ্যাঁ। জ্ঞান, জ্ঞান, ঠিক না? এটা তো উচ্চারণ আমরা গ এর মতোই করি, এটা কিন্তু শুরুতে বলেছে, শব্দের শুরুতে এই যুক্ত বর্ণটির উচ্চারণ গ এর মতো হয়, এটা কিন্তু চন্দ্রবিন্দু সহ উচ্চারণ গ, জ্ঞান, হ্যাঁ। শব্দের মধ্যে বা শেষে এই যুক্ত বর্ণটি যদি থাকে তাহলে সেটা উচ্চারণ হবে একটু এরকম, মানে গ, ডাবল উচ্চারণ আর কি, যেটাকে বলে সেরকম হবে, যেমন অজ্ঞান, অজ্ঞান। এখানে আবার শুধু গ উচ্চারণ না, এটা হচ্ছে অজ্ঞান, ডাবল একটা উচ্চারণ হবে। এটা তাহলে আমরা কোন ক্ষেত্রে বললাম, জয়ের উচ্চারণ, মানে জয়ের পরে ইও থাকলে, বা হচ্ছে সেটা শব্দের মাঝে বা শেষের দিকে থাকলে সেটার উচ্চারণ হবে এরকম ডাবল একটা উচ্চারণ আর কি, অজ্ঞান, অজ্ঞান, হ্যাঁ। আর ইউ এর সঙ্গে আ অথবা ই স্বর যুক্ত হলে ইউ এর ধ্বনি চন্দ্রবিন্দু স্বরের মধ্যে হয়। এইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, মানে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, তাই না? ইউ এর সাথে অথবা ই যদি থাকে যুক্ত, সেক্ষেত্রে ইউ এর ধ্বনিটা চন্দ্রবিন্দু যুক্ত হয়। মিয়া, নাই, মিয়া, এর মিয়া যখন উচ্চারণ করি তখন তো এমনিতেই আমরা বুঝতেছি এটা চন্দ্রবিন্দুর উচ্চারণ আসতেছে, তাই না? এটা এখানে বলেছে যে ধ্বনির উচ্চারণের ক্ষেত্রে চন্দ্রবিন্দু স্বরের মতো হয় মিয়া। স্বাধীন বর্ণরূপে ইউ এর ধ্বনি কখনো নয় তৎপুরুষ, ন তৎপুরুষ, বা কখনো ইউ এর মতো হয়। হ্যাঁ, এটা এতটা ইম্পর্টেন্ট না, এখানে আমাদের এটা দরকার নেই। তবে এইখান থেকে শুরু থেকে এই পর্যন্ত যা পড়লাম মোটামুটি এই প্রশ্নগুলো কিন্তু আপনি মানে অভিধান থেকে যদি প্রশ্ন আসে দেখা যাবে যে এখান থেকেও প্রশ্ন চলে আসতে পারে, একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে দেওয়া। আর আছে, কোনো ব্যঞ্জনের সঙ্গে ম যুক্ত হলে সেই ব্যঞ্জনের ধ্বনিতে কিঞ্চিত নাসিক্য স্বর যুক্ত হয়, এটা আমরা মোটামুটি সবাই জানি, তাই না? স্মৃতি, স্মৃতি, এখানে একটা নাসিক্য একটা উচ্চারণ আছে, নাকে নাকে কথা আছে, স্মৃতি। শব্দের মধ্য বা শেষে ব্যঞ্জনের সঙ্গে ম যুক্ত হলে সেই ব্যঞ্জনের ধ্বনি দিতে হয় এবং সঙ্গে কিঞ্চিত নাসিক্য স্বর নিহিত থাকে। বিস্ময়, বিস্ময়, তার মানে কি বললো, কোনো শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জনের সঙ্গে যদি ম যুক্ত হয়, মানে একটা যুক্ত বর্ণ হয়, সেক্ষেত্রে উচ্চারণটা কি হবে, এটা দ্বিত্ব উচ্চারণ হবে আর খানিকটা নাসিক্য হবে। এই যে শয়ের সাথে ম আসছে, এখানে কি ময়ের উচ্চারণ আমরা করলাম তা না, তা কিন্তু করিনি, আমরা শয়েরই একটা দ্বিত্ব উচ্চারণ করলাম, যে বিস্ময়, বিস্ময়, এবং সাথে আমরা চন্দ্রবিন্দুকেও ব্যবহার করলাম। আহারে, অভিধান মনে থাকে না? অভিধানের এগুলো হচ্ছে আপনি যখন পড়বেন আপনি সবসময় করবেন, এই যে উদাহরণগুলো দেখে পড়বেন, আপনি লাইনগুলো পড়বেন না, লাইনগুলো পড়ে কখনোই ওভাবে মনে রাখা সম্ভব না। আপনি উদাহরণটা দেখবেন, এই যে অঞ্চল আছে, তাহলে আপনি ভাবেন অঞ্চল উচ্চারণটা আপনি করলেন, তখন তার মানে কি এর আগে আপনি দিচ্ছেন, কিন্তু সেটা উচ্চারণটা আপনি কিরকম করছেন, নয়ের মতো। এইভাবে আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন, উদাহরণগুলো দিয়ে লিখে রাখবেন, তাহলে সুবিধা হবে। প্রত্যেকটা লাইন এগুলো যদি এত বড় বড় লাইন লিখেন তখন দেখা যাবে লাস্টে রিভিশনের সময় আপনি মোটেও কিছু বুঝবেন না, লাইনটা 100 বার পড়ার পরে আপনার মাথায় ক্যাচ করবে না। কিন্তু আপনি যদি শুরুতেই উদাহরণটা লিখে তারপরে আপনি শর্টকাটে যেভাবে পড়তে মনে চায় সেভাবে লিখেন, সেই ক্ষেত্রে আপনার দেখবেন ওটা মনে করতে অনেক সুবিধা হবে, হ্যাঁ। এইভাবে একটু অভিধান পড়তে হবে। অভিধানের এই লেখাগুলো তো আসলে কঠিনই মনে হয়, কারণ আমরা তো আসলে জন্ম থেকেই উচ্চারণগুলো করে আসতেছি, আমরা তার অভিধান দেখে দেখে পড়তেছি না। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য এই জিনিসগুলো একটু কঠিন হয় যখন এইভাবে লেখা থাকে, হ্যাঁ। তবে এখন অভিধান থেকে যেহেতু প্রশ্ন আসতেছে তো আমাদের এইগুলো একটু দেখতেই হবে, কিছু তো করার নেই। আর এটা দেখার জন্য সহজ উপায় হচ্ছে উদাহরণ দিয়ে পড়া। আপনি উদাহরণটা দেখবেন, উদাহরণটা দেখে যখন উচ্চারণ করবেন সেইটার সাথে মিল রেখে যে কোনো একটা যে নিয়মগুলো আছে সেটার সাথে যখন মিল পাবেন, এটাই আপনি মনে রাখতে পারবেন ভালো। হ্যাঁ, ঠিক আছে। আমাদের হচ্ছে অভিধান পড়া শেষ, এখন আমরা বলেছিলাম যে আমরা একটু স্বাধীনতা নিয়ে কথা বলবো বা হচ্ছে আত্মত্যাগ নিয়ে কথা বলবো। তো এই রিলেটেড কিছু গল্প আমরা এখন পড়বো। আচ্ছা, আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে
আমাদের স্বাধীনতা নিয়ে একটা সুন্দর গল্পের কথা আছে বা দিনলিপির কথা আছে, সেটা হচ্ছে একাত্তরের দিনগুলি। আমরা সবাই এটা পড়েছি এবং আমরা সবাই এটা আহ, দেখেছি, ধারণ করেছি যে একটা মায়ের আত্মত্যাগ বা একটা মায়ের দৃষ্টিকোণ থেকে তার ছেলে যুদ্ধে চলে গেছে এবং না মানে ফিরবে কিনা কোনো কোনো আশা নাই, ভরসা নাই, হয়তো ফিরবেই না ধরে নেওয়া যায়, সেই যে একটা দৃষ্টিকোণ বা একটা মায়ের যে কষ্ট, সেটা কত অন্যভাবে উনি এটা প্রেজেন্ট করেছেন এই একাত্তরের দিনগুলি। ওনার যে দিনলিপি সেটাতে আমরা এটা পড়েছি এবং আমরা এটা ওনার সাথে সাথে নিজেরাও রিলেট করেছি, কষ্ট পেয়েছি। স্বাধীনতাটা তো আসলে এইভাবেই এসেছে, তাই না? অনেক সহজে আসেনি। স্বাধীনতা কোনো কিছু নিয়ে প্রশ্ন যখন ওঠে, তখন এই জিনিসগুলো যখন মাথায় আসে তখন অবাক লাগে যে এত আত্মত্যাগ, সেই আত্মত্যাগটা যে কয়টা মানুষেরই হোক না কেন, সেটা তো অনেক বড় আত্মত্যাগ। তো সেটা নিয়েও আমরা প্রশ্ন করি, সেটা নিয়েও আমাদের এখন ফান করি, এগুলো আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আচ্ছা, আমরা একটু দেখি কি ব্যাপারগুলো। একাত্তরের দিনগুলি জাহানারা ইমামের লেখা, জাহানারা ইমাম রচিত একাত্তরের দিনগুলি শীর্ষক দিনপঞ্জির আকারে রচিত মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক গ্রন্থ থেকে এই পাঠ্যভুক্ত অংশটুকু গৃহীত হয়েছে। হ্যাঁ। আর একাত্তরের দিনগুলি মুক্তিযুদ্ধে মানুষের ব্যক্তিক এবং সামষ্টিক অংশগ্রহণের ইতিহাস তুলে ধরে। আসলে আমরা তো এখানে দেখেছি, এখানে দুইটা জিনিসই দেখি। একটা দেখি হচ্ছে জাহানারা ইমামের ফ্যামিলির আত্মত্যাগ, আরেক দিক থেকে দেখি পুরো সামগ্রিক যে আমাদের পুরো জাতির যে আত্মত্যাগ, সবকিছু এখানে একটু হালকা হালকা ভাবে আমরা বুঝতে পারি। এই রচনায় গভীর বেদনার সঙ্গে আভাসে ইঙ্গিতে তিনি তার হৃদয়ের রক্তক্ষরণের কথা ব্যক্ত করেছেন। তিনি এক একটা দিনের কথা এখানে উল্লেখ করেছেন, এক একটা দিনে কি কি হয়েছে সেটা উনি দেখিয়েছেন। খুব বেশি কিন্তু আবেগঘন কথা দিয়ে এটা যে একদম এই লেখাগুলো ভরিয়ে দেওয়া হয়েছে বা এই রচনাটি ভরিয়ে দেওয়া হয়েছে তা না। উনি জাস্ট কনসেপ্ট গুলো বলে গেছেন বা ওই দিনে কি কি হয়েছে সেগুলো বলে গেছেন, কিন্তু উনি উনি জাস্ট বলে গেছেন, কিন্তু ওই জিনিসগুলোর ওই সময়টাকে দেখা, ওই সময়টাকে ধারণ করতে গিয়ে কষ্ট পাওয়া, প্রত্যেকটা পাঠকই কিন্তু যখন এটা পড়েছে সেই জিনিসটা রিলেট করতে পেরেছে। একজন লেখকের আসলে মানে সফলতা হচ্ছে এটাই, যখন তিনি তার কথাগুলো এমনিই লিখে যান, কোনো কিছু আবেগটাকে ফোর্সফুলি এখানে ইনভলভ করেন না, কিন্তু পাঠক যখন জিনিসটা বুঝতে পারে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা একজন আহ, লেখকের। তো এখানে আমরা রুমিকে দেখতে পাচ্ছি, জাহানারা ইমামের ছেলে, এবং ক্র্যাক প্ল্যাটুন লেখাটাও দেখতে পাচ্ছি। রুমি তো ক্র্যাক প্ল্যাটুনে ছিলেন, আপনারা বাংলাদেশ বিষয়গুলিতে পড়েছেন। ক্র্যাক প্ল্যাটুন কি? এটা হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে একটা গেরিলা আক্রমণ, অতর্কিত গেরিলা আক্রমণ। তারা হচ্ছে অতর্কিতভাবে হামলা চালিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, যোগাযোগের মাধ্যম, বিভিন্ন জায়গা হচ্ছে ধ্বংস করে দিত এবং পালিয়ে যেত এরপরে ঠুস করে। এটা হচ্ছে তাদের একটা মানে গেরিলা গেরিলা আক্রমণগুলো যেরকম হয়। তো জাহানারা ইমামের আহ দুই ছেলে, এই ছেলে এক জামি, মানে দুই ছেলের কথা এখানে বলা আছে, জামি আর হচ্ছে রুমি। জামি তো দশম শ্রেণীতে পড়ে, আর রুমি হচ্ছে যে এই স্বাধীনতা যুদ্ধে নিজেকে মানে আত্মত্যাগ করেছেন নিজে, এবং ছুটে গিয়েছেন এবং ফেরত আসার কোনো মানে কোনো ধরনের তাকে আর কোনো কিছু জানা যায়নি, পাওয়া যায়নি, এরকম একটা ব্যাপার। আর ওখানে চরমপত্র নিয়েও বলা হয়েছে। আমরা আহ গল্পটা সম্পর্কে যখন একটু জানবো, তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো রিলেট করতে পারবো। মানে এই যে একাত্তরের দিনগুলি, এই যে গল্পটা ছিল এরকম, এটা শুরুটা ওখানে মানে আমাদের বই, আমাদের বোর্ড বই যে এখান থেকে শুরু করেছে, সেটা হচ্ছে 13ই এপ্রিল থেকে। তো ওখানে হচ্ছে দেখা যায় যে উনি কথা বলছেন একজনের সাথে, যেখানে বলা হয় যে সবাই সবার ঘর ছেড়ে চলে যাচ্ছে কোনো একটা নিরাপদ স্থানে, আপনি যাবেন না? জাহানারা ইমামকে বলে। তো জাহানারা ইমাম বলে কোথায় যাব, কেন যেতে হবে, হ্যান ত্যান, এগুলো হচ্ছে উনি মানে ভয় উনিও পান যে সবাই যাচ্ছে দেখছেন, কিন্তু উনি যে যাবেন ওরকম কোনো আসলে তার কোনো এই মানে মেন্টালিটি ওভাবে উনি তখন ই করেন নাই যে উনিও চলে যাবেন। বাট শুনতেছে যে সবাই চলে যাচ্ছে, কেউ থাকছে না, সবাই একটা ভয় নিয়ে চলে যাচ্ছে, কিন্তু যেখানে চলে যাচ্ছে সেখানেও গিয়ে দেখা যাচ্ছে যে মানে এক নিরাপদ আশ্রয়ের জন্য যাচ্ছে, কিন্তু ওখানেও দেখা যাচ্ছে গোলাগুলি হচ্ছে, হামলা হচ্ছে, মানুষ মরছে। এরকম একটা অবস্থা 1971 সালে 13ই এপ্রিলের ঘটনা এটা। তো ওখানে হচ্ছে জামির কথাও তারপরে বলে যে জামিও স্কুলে যেতে পারে না, স্কুল তো বন্ধ ছিল। পড়াশোনা ও ঘরের মধ্যেই করছে, কিন্তু পাকিস্তান সরকার হচ্ছে সব স্কুল কলেজ খুলে দেওয়ার কথা বলেছে, কারণ পরিস্থিতি স্বাভাবিক আছে, এটা তো বুঝাতে হবে। তো যে আমি কেউ স্কুলে যাওয়ার সময় চলে আসে, কিন্তু ওনারা কেউ স্কুলে যাওয়ার জন্য ওকে দেয় না, বাসায় বসে বসে ওরা পড়াশোনা করে, এটা দেখায়। আর এখানে তারপরে 25শে মে এর কথা আসে, যে 25শে মে নজরুল জয়ন্তী, ওখানে একটা এই একটা সিচুয়েশন দেখায়, মানে সিন দেখায় যে 25শে মে নজরুল জয়ন্তী, আর আমাদের যেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, সেখানে হচ্ছে চরমপত্রের কথা আসে। তখনকার সময় চরমপত্রের একটা প্রচলন ছিল, মানে ওই সময় একটা অনুষ্ঠান ছিল চরমপত্র। সেখানে এই কথাগুলো একটু পড়ি আমরা। এখানে কি লেখা আছে যে মৃত্যুর পূর্ব সময় লিখিত উপদেশ, শেষবারের মতো সতর্ক করে দেওয়ার জন্য প্রেরিত পত্র, এটা হচ্ছে চরমপত্রের আবিধানিক অর্থ। আর 1971 সালে মুক্তিযোদ্ধা ও দেশবাসীকে অনুপ্রেরণা দেওয়ার জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এম আর আক্তার মুকুল কর্তৃক লিখিত হানাদার বাহিনী অপকীর্তি ও মুক্তিযোদ্ধাদের সাফল্য নিয়ে হাস্যরসাত্মক এই কথিকাগুলো প্রচারিত হতো। এই কথিকাগুলো চরমপত্র নামে খ্যাত। কিন্তু এখানে কিন্তু ডিরেক্ট কোনো কথা বোঝানো হতো না, একদম ডিরেক্ট যে বুঝাই দিচ্ছে যে এখানে আহ
আমাদের পাকিস্তানিদেরকে ওরা অনেক বেশি মানে হেয় করতেছে, বা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের সাফল্যকে তুলে ধরছে, এগুলো খুব ডিরেক্টলি কিন্তু শো করতে হতো না, মানে একদমই রূপক অর্থে বা প্রতীকী ছায়ার মাধ্যমে তারা হচ্ছে এই জিনিসগুলো প্রেজেন্ট করতো। তো যারা বুঝা তারা তো বুঝতে পারতো, জাহানারা ইমামরা এটা শুনতো, তারা বোঝার চেষ্টা করতো, রিলেট করার চেষ্টা করতো এটা কার ভয়েসও কিন্তু কেউ কখনো তার আসল নাম এখানে প্রকাশ করতো না, কখনো এটা সম্ভব না। তো এটা তারা শুনতো, এই কথাটা যখন বলতেছিল যে 25শে মে নজরুল জয়ন্তীতে তারা এটা শুনছিল, তো বোঝার চেষ্টা করছিল কে এই কথাগুলো বলছে, ভয়েসটা পরিচিত মনে হচ্ছে কিন্তু চিনতে পারছি না, নাম তো আরেকটা দেওয়া। এই মানে তখনকার একটা সিন বুঝাচ্ছে যে তখনকার সময়টা কিরকম ছিল, তখনকার মানুষ কিভাবে রিলেট করতো, কিভাবে জিনিসগুলো বুঝতো, বা মুক্তিযুদ্ধের যে সক্রিয়তা বা যে একটা ভাবাদর্শ সেটা মানুষ কিভাবে ধারণ করতো, এইসব স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিভিন্ন অ্যাক্টিভিটি বা বিভিন্ন এই প্রোগ্রামগুলোর মাধ্যমে কিন্তু মানুষ তখন জিনিসগুলো ধারণ করতো। আমাদের জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ার কি পরিমাণে ভূমিকা, এবং তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি, কবিতা বলেন, গান বলেন, এক একজন এক এক ভাবে প্রতিবাদগুলো দেখিয়েছে, এবং আমরা যখন ওই গান কবিতাগুলো শুনতাম আমাদেরও গুজবাম্পস হতো, তাই না? আমরা বুঝতাম যে হ্যাঁ আমরাও জিনিসগুলো রিলেট করতেছি। তখনকার সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ছিল এরকম একটা অবদান। হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে আমরা ওখানে 25শে মের পরে আসে হচ্ছে 5 সেপ্টেম্বর একটা ঘটনা দেখায় যে রুমিকে ফেরত নিয়ে আসার জন্য তারা কি করা যায় এটা নিয়ে ভাবছে, বাবা মানে সরি জাহানার ইমাম, তার হাজবেন্ড শরীফ এবং অন্যান্যরা বসে প্ল্যান করছে যে রুমিকে কি আমরা ফেরত পাবো না, রুমিকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যায় সেটার জন্য কিছু করো, মানে মায়ের মন তো একটা সময় নরম হয়েই যায়। তো এটা নিয়ে কথা বলতেছে, তখন এক সময় বলে যে আমরা এক কাজ করি, যে মার্সি অ্যাপিল করি, যে আমরা হচ্ছে রাষ্ট্রপতির কাছে এটার জন্য মানে করি যাতে করে ওকে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এটা কোনোভাবেই হচ্ছে শরীফ মানে ওনার হাজবেন্ড যে মানতে চান না, যে এটা কখনোই করবো না, এটা যদি রুমি শুনেও কখনো, ও তো মানে আমাদেরকেও মাফ করতে পারবে না, নিজেকেও মাফ করতে পারবে না, ওই ওই সরকারের কাছে কিসের মাফ চাওয়া, এটা তো কখনোই সম্ভব না, আমার ছেলে না আসুক। তো জাহানার ইমাম প্রথমে যখন শুনে যে হ্যাঁ মার্সি আপিল করে দেখবো, এটা করলে মনে হয় ভালো হয়, তখন সে প্রথমে বলে যে হ্যাঁ হ্যাঁ এটাই করা হোক। পরে যখন শরীফ বুঝায় তখন আবার সে মনটাকে শক্ত করে ফেলে যে না, ঠিক আছে, রুমি কখনো এই জিনিসটাকে মেনে নিবে না, বা এটা কখনোই এই সরকারের কাছে তো মাথা নত করার কোনো প্রশ্নই আসে না। পরে হচ্ছে এই জিনিসটা ডিসমিস হয়ে যায় যে এটা তাহলে করা হচ্ছে না। এরপরে দেখায় যে 11ই অক্টোবর একটা ঘটনা, যেখানে দেখায় যে মতিউর রহমান, আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, তার ফ্যামিলির কথা দেখায় যে তারা করাচি থেকে ঢাকায় এসে ওখানে একটা মৃত্যুর পরে যে প্রোগ্রাম গুলো করে কুলখানি টাইপের, ওখানে এরকম কিছু একটা আয়োজন করছে। সেই ঘটনাটা ওখানে দেখায় যে এইটা আবার শরীফ এসে জাহানার ইমামকে বলছে যে এরকম তাদের মতিউর রহমানের ফ্যামিলি কিন্তু করাচি থেকে বাংলাদেশে আসছে, তারা এই প্রোগ্রাম এখন করতেছে, হ্যান ত্যান, এগুলো এগুলো ওখানে দেখায়। মানে এখানে আমাদের বীরশ্রেষ্ঠকে নিয়েও এখানে আলোচনা করা হয়ে গেল এক ফাঁকে। তারপরে আসে হচ্ছে 16ই ডিসেম্বরের কাহিনী। ওখানে দেখায় যে তখন আকাশ যুদ্ধ বিরতি চলছে, 3টা পর্যন্ত হচ্ছে এটাকে বর্ধিত করা হয়। এরপরে দেখায় আমাদের ওখানে বলে যে আত্মসমর্পণ করছে, আত্মসমর্পণ করে তারা যখন চলে যাবে ওই পাকিস্তানি হানাদার বাহিনী, তখনও রাস্তার পথে তারা বিভিন্ন হামলা করে করে যাচ্ছে। তো এটাও একটা দেখায় যে তারা যাচ্ছে এবং হামলা করতে করতে যাচ্ছে, এলোপাথারি গুলি করতে করতে যাচ্ছে, এইরকম একটা সিন দেখায়। এবং ওই দিনটা থাকে হচ্ছে শরীফের কুলখানি, মানে আমাদের জাহানার ইমামের হাজবেন্ডের কুলখানির দিনটা থাকে ওই দিন। আর জাহানার ইমাম ওখানে দেখায় যে বলে যে মানে ওনার লেখাতে লেখেন যে এই এতদিন তো অনেক রসদ জমিয়ে রেখেছি, অনেক খাবার দাবার অনেক কিছু জমিয়ে রেখেছি মুক্তিযুদ্ধের, হয়তো বা অন্য সময় কাজে লাগবে, বা এই খাবার দাবার তো অনেক সময় সংকট পড়বে, এখন তো আর সেই কোনো ভয় নেই, তাহলে সব উজাড় করে দিচ্ছি, সবকিছু দিয়ে রান্না বান্না হোক হ্যান ত্যান, এগুলো দেখায়। মানে একটা কঠিন সময়, ওনার হাজবেন্ডের কুলখানি, ওনার ছেলেকে পাওয়ার কোনো খোঁজ খবর নেই, কিন্তু উনি জিনিসটাকে অন্যভাবে এখানে দেখান যে এখন রান্না বান্না শুরু হোক, এখন এই রসদগুলোতে লুকিয়ে রাখার কিছু নেই হ্যান ত্যান, এইভাবে আর কি জিনিসটাকে উনি দেখিয়েছেন। মানে কোনো জায়গায় এই লেখাটার কোনো জায়গাতে আপনি দেখবেন না যে লেখিকা অনেক বেশি ইমোশনাল কোনো কিছু আপনাকে শোনাচ্ছে, কিন্তু আপনি এমনি এমনি কষ্ট পাবেন, মানে ব্যাপারগুলো হচ্ছে এরকমই, মানুষের স্বাধীনতার সাথে সম্পর্কটাই আসলে এরকম। হ্যাঁ, এই হচ্ছে তারপরে তাহলে আমরা ওনার লেখা নিয়ে যেহেতু পড়লাম, আমরা এখন একটু ওনাকে নিয়েও একটু পড়ি, যে আমাদের শহীদ জননী জাহানারা ইমাম, যদিও এখনকার প্রেক্ষাপটে হয়তো ওনাকে নিয়ে প্রশ্ন আসবে না, তাও আমরা জেনে রাখি 1929 সালে 3রা মে মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। আর তার গ্রন্থগুলোর নাম তো আমরা মোটামুটি অনেকেই জানি: সাতটি তারা, ঝিকিমিকি, ক্যান্সারের সঙ্গে বসবাস, প্রবাসের দিনগুলি, আরো অনেকগুলো আমরা পড়েছি আমাদের সাহিত্যে যখন পড়াশোনা করেছি। কিন্তু আমাদের বোর্ড বইয়ে যে কয়টা বইয়ের নাম আছে সেই কয়টা বইয়ের নামই এখানে রাখলাম। এবং উনি মৃত্যুবরণ করেন, ক্যান্সারের পেশেন্ট ছিলেন উনি, 1994 সালে 26শে জুন উনি পরলোক গমন করেন। ঠিক আছে, আচ্ছা। আমরা একটা স্বাধীনতার প্রেক্ষাপট দেখলাম, দিনলিপি দেখলাম, পরপর কি কি ঘটনা ঘটেছে সেটা দেখলাম, একটা ফ্যামিলির আত্মত্যাগ দেখলাম। এই জিনিসগুলো আমরা অনেক সময় রিলেট করতে পারি, আবার অনেক সময় হয়তো রিলেট করতেও পারি না। রিলেট করতে পারলে আসলে এই টাইপের প্রশ্নবিদ্ধ হতাম না আমরা স্বাধীনতা নিয়ে বা মুক্তিযুদ্ধ নিয়ে। তো আমরা মুক্তিযুদ্ধ নিয়ে পড়তে গেলে আমাদের আমাদের যে বোর্ড বই ছিল সেই বোর্ড বই আরো কিছু গল্প ছিল, তার মধ্যে আরেকটা পড়ি, খুব
কম সময়ের মধ্যে চেষ্টা করবো, আর দুইটা আছে, আমরা সেই দুইটা পড়ে ফেলবো, হ্যাঁ। আর একটা ছিল হচ্ছে স্বাধীনতা আমার স্বাধীনতা। এটা আমরা জানি, নামটা শুনে আমরা জানি যে মমতাজউদ্দিন আহমেদের লেখা স্বাধীনতা আমার স্বাধীনতা, এটা একটা নাটিকা, হ্যাঁ। বাংলা একাডেমি থেকে প্রকাশিত শতবর্ষের নাটক নামক গ্রন্থ থেকে স্বাধীনতা আমার স্বাধীনতা নাটিকাটি সংকলিত ও সম্পাদিত হয়েছে। এখানে নাট্যকার কি বুঝিয়েছেন, দেখিয়েছেন যে পুলিশ সদস্যের মানবতা বোধ এবং দেশাত্মবোধ এখানে তিনি আসলে প্রকাশ করার চেষ্টা করেছেন। যদিও এই লাইনটা দেখলে হয়তো অনেকে হাসবেন এখন, বা তাদের মানবতাবোধ বা দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন তুলবেন, তবে ওই সময়ের একটা সুন্দর প্রেক্ষাপট এখানে দেখানো হয়েছে। আর নাটকটি স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ হওয়ার শিক্ষা দেয়। ঠিক আছে। আচ্ছা, গল্পটি কিরকম? গল্পটি হচ্ছে এরকম যে চরিত্র এখানে ছিল কয়েকটা, যেমন নূর মোহাম্মদ হচ্ছেন এখানে পুলিশ অফিসার দারোগা, যাকে নিয়ে আসলে কথা, বা যার এখানে দেশাত্মবোধটাই এখানে একটা সময় ফুটিয়ে তোলা হয়, তাকে নিয়ে সেই হচ্ছে এখানকার মেইন চরিত্র বলা যায় যে নূর মোহাম্মদ। তারপর তাছাড়া হচ্ছে সিপাহী হিসেবে ছিলেন দলিলুর রহমান, আরেকজন ছিলেন হচ্ছে বারেক মন্ডল, আর এখানে বিপ্লবী হিসেবে যে ছিলেন তিনি হচ্ছেন মোয়াজ্জেম হোসেন। ওনার আসল নাম হচ্ছে মোয়াজ্জেম হোসেন, কিন্তু ওখানে প্রথম দিকে ওনাকে দেখানো হয় হচ্ছে ফকির গরিবুল্লাহ হিসেবে। তো গল্পটা ছিল এরকম যে এই যে দেখছেন আপনি ছবিটাতে দেখছেন যে নদীর ধারে পুলিশ অফিসাররা বসেছিলেন, একজন মানে রাতের অন্ধকারে পুলিশ অফিসাররা বসেছিলেন, একজন বিপ্লবীকে ধরতে হবে এবং তাকে ধরার জন্য তার ছবি বিভিন্ন জায়গায় টাঙানো হচ্ছে, একদম কিভাবে যাতে চোখে পড়ে সেরকম ব্যবস্থা করা হচ্ছে। তাকে ধরে ফেলতেই হবে, তাকে ধরে না ফেললে মানে পাকিস্তান সরকারের কাছে কি জবাব দিবে, এই টাইপের একটা অবস্থা। তো তারা একদম কঠিন ভাবে অপেক্ষা করছে যে আসলেই ধরতে হবে। এমন সময় হচ্ছে একজন রাতের অন্ধকার একটা মানুষের শব্দ শোনে যে পার হয়ে যাবে এরকম একটা অবস্থা, তখন তাকে ধরে। ধরে বলে এই যে এখানে একটা বাউল টাইপের একটা লোককে দেখছেন, আহ ফকির গরিবুল্লাহ যার নাম বলা হয়েছে এখানে, তো তাকে দেখেন, দেখার পর তাকে আটকান যে তুমি যাচ্ছ কোথায়, তুমিও মানে হইতে পারো তো ওই ছদ্মবেশে আসছো। বলে কি, না হুজুর আমি তো গান গাই, গান গেয়ে এই কিতাব বিক্রি করি, এগুলো মানুষ কিনলে আমার জীবন এভাবে চলে। তো ও বিভিন্ন ধরনের গান গাচ্ছে, গান গেয়ে বোঝানোর চেষ্টা করছে যে সে এরকম এরকমই মানুষ, এই মানে তার কাজই আছে এগুলা। তো আমাদের যে নূর মোহাম্মদ সে তার সাথে বিভিন্ন গল্প করতে থাকে যে তুমি কি ওই লোককে চেনো? তখন এই গরিবুল্লাহ বলে হ্যাঁ চিনি চিনি হুজুর, চিনি তো তাকে, অনেক লম্বা চওড়া মানুষ, একবার একজন পুলিশকে ধরে মেরে ফেলেছে, এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছে না কি জানি এরকম একটা ছিল, যে তাকে এমন ভাবে মেরেছে যে একদম সে এক পরলোক গমন করেছে। এটা শুনে নূর মোহাম্মদ অনেক ভয় পায় যে কি বলো, একবার মেরেছে আর একদম মরে গেছে? বলে কি, হ্যাঁ সে তো অন্যরকম মানুষ ছিল, অনেক পালোয়ান টাইপের, হ্যান ত্যান এরকম ভয় দেখায়। তো নূর মোহাম্মদ বলে যে আমাকে আমার সামনে আসলে আমি মেরে ফেলবো, ওটা মানে আমি এসবে ভয় পাই না, তুমি আমাকে যাই বলো না কেন। পরে বলে যে হুজুর আসলে হ্যাঁ সে তো, তাকে ধরবেন কেন, হ্যান ত্যান এরকম এরকম জিজ্ঞেস করে। পরে হচ্ছে উনি বলে যে আমার ধরতেই তো হবে, ও তো আন্দোলন করছে, সংগ্রামী, তো তাদেরকে তো ধরতে হবে, এদের সরকারের আদেশ সেটা মানতে হবে। পরে বলে যে আপনি কি স্বাধীনতার পক্ষে না, স্বাধীনতার জন্য আপনি কিছু করেন না? বলকে অবশ্যই করেছে, যখন ব্রিটিশ বিপ্লব হয়েছে তখন হচ্ছে এটার পিছনে আমিও খেটেছি, মানে নূর মোহাম্মদ বলে। তখন তারপর বলে তাহলে এখন কেন না, তো এখন কি, এখন কনসেপ্টটা কি তাহলে? তখন উনি বলে যে এখন কথা হচ্ছে সরকারের বিরুদ্ধে যাওয়া যাবে না, সরকারের বিরুদ্ধে কি উনি ও এটা করছে এইসব আমি কিছু জানি, আমি এর বেশি কিছু জানি না, এটা আমার উপর আদেশ, আমার সেটা মানতে হবে, এবং একে ধরে দিতে পারলে কত হাজার টাকা দেওয়া হবে, তা দিয়ে আমার বড় মেয়ের বিয়ে হতে পারবে, এরকম আর কি একটা কথা তিনি বলেন। পরে হচ্ছে কথায় কথায় এই লোকটা বোঝানো শুরু করে যে এইটা কি তাহলে আমাদের স্বাধীনতা না, আপনি কি দেশকে ভালোবাসেন না? তো একটা সময় উনি বলে অবশ্যই দেশকে ভালোবাসি, কিন্তু আমার হাতে কিছু করার নেই, আমি তো বললাম আমার হাতে কিছু করার নেই, এটা আমার উপর আদেশ, আমার সেটাই মানতে হবে। তো এরপরে একটা সময় একটা নৌকা আসতে দেখা যায়, তো ওই নৌকা আসতে দেখা যাওয়ার সময় উনি হচ্ছে ই করে নৌকাতে ওখান থেকে একটা আওয়াজ করা হয়, আর এখান থেকে উনি হচ্ছে শীষ দেয়। তখন ওকে বলে যে তুমি কেন এখন ই করতেছো, ওকে না, আমার যেতে হবে হুজুর, এখান থেকে আমি মানে ওই নৌকাতে আমার যেতে হবে। তখন উনি বুঝতে পারে যে হচ্ছে এখানে কিছু একটা ব্যাপার আছে, যে এই লোকটা আসলে আমরা যাকে ভাবছি যে ফকির গরিবুল্লাহ, উনি আসলে ফকির গরিবুল্লাহ না। তো তখন তাকে বলে যে তুমি যেতে পারবে না। পুলিশ পুলিশ তখন ওনার দিকে গুলি মানে রিভলভার বের করে, তখন দেখা যায় যে সংগ্রামীও বের করে। তখন বোঝা যায় যে আপনি আপনার আমাদের যে পুলিশ অফিসার আছে তখন আপনি বলে সম্বোধন করে যে আপনি আপনি কে, আপনি আপনি সেই বিপ্লবী। তখন উনি বলে যে না আমি ফকির গরিবুল্লাহ। বলে কখনোই না, আপনি সেই বিপ্লবী, আমি বুঝতে পেরেছি। তখন আর কি ব্যাপারটা খোলাসা হয় যে দুইজনই দুজনকে আসলে চিনতে পেরেছে। এরপরে তাকে কি যেতে দেওয়া হবে না কি করা হবে সেটা নিয়ে একটা সিন দেখানো হয়, যে দুজনই দুজনকে গুলি করে ফেলবে এরকম একটা অবস্থা দেখায়। তো যতই পুলিশ বলে যে আপনাকে আমি গুলি করতে চাচ্ছি না, আপনি যাবেন না, তখন বলে যে আমার স্বাধীনতার ঊর্ধ্বে আসলে কিছু না, এর জন্য যদি মরতেও হয় আমার
আমার তাতে কোনো সমস্যা নেই। এরপরে একটা সময় হচ্ছে উনি একটু লুকিয়ে থাকে এবং তার যে অন্যান্য দারোগারা তারা চলে আসে, এসে বলে যে সব জায়গায় পোস্টার টাঙিয়ে দেওয়া হয়েছে স্যার, চলেন এবার আলোটা জ্বালাই। তখন পুলিশ বলে যে আলো জ্বালানোর কোনো প্রয়োজন নেই এবং তোমরাও চলে যাও, আমি এখানে থাকবো, আর ও আসলে আমি নিজেই ধরবো। তখন ওরা অনেক মানা করে যে না স্যার আমরা থাকি অন্ধকার, তো বলে না চাঁদের আলো আছে, চাঁদের আলো তো আসলে নাই ওখানে, কিন্তু তাও ওদেরকে পাঠিয়ে দেয় এবং যে বিপ্লবী তাকেও উনি যেতে দেয় আর কি। এটাই তার হচ্ছে এই স্বাধীনতার ক্ষেত্রে একটা অ্যাক্টিভিটি করা আর কি। উনি তো আসলে ডিরেক্ট কিছু করতে পারবেন না, উনি এই জিনিসটাই করেন যে ওনাকেও যেতে দেন আর হচ্ছে কোনো ধরনের কোনো সিন ক্রিয়েট করে না যাতে কেউ বুঝতেও না পারে, এবং এই বিপ্লবীকে তখন উনি আহ যেতে দেন এবং বলেন আর কি যে স্বাধীনতার পক্ষে তিনিও আছেন। এইটি হচ্ছে এখানে একটা ফ্যাক্ট দেখানো যে আসলে সরকারি চাকরিজীবী যারা ছিলেন, যারা হচ্ছে আদেশ পালন করতে বাধ্য বিভিন্ন কারণে, তারাও হচ্ছে এই মুক্তিযুদ্ধে কিন্তু বা স্বাধিকার আন্দোলনে কিন্তু বিভিন্ন ধরনের ভূমিকা রেখেছে। মানে শুধু মুক্তিযুদ্ধ না, এখানে এটা যদি একটা ব্রিটিশ বিপ্লবের কাহিনীও বোঝানো হয়, সেখানেও কিন্তু এরকম একটা অ্যাক্টিভিটি আমাদের বিভিন্ন সরকারি চাকরিজীবী যারা আছেন, যারা পারেন না আসলে সরকারের বিরুদ্ধে যেতে, তারাও বিভিন্ন অ্যাক্টিভিটি এরকম লুকিয়ে ছুপিয়ে অনেকভাবে করেছেন। তাদের এই সকলের হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন স্বাধীনতা এসেছে, এটাই আসলে এখানে বোঝানো হয়েছে। হ্যাঁ। আর মমতাজউদ্দিন আহমেদকে নিয়ে আমরা যেটা জানি সেটা হচ্ছে কোন স্লাইডটা, এই স্লাইডটার আগেরটা, এটা স্লাইড তো আপনারা পেয়ে যাবেন, স্লাইড পিডিএফটা দিয়ে দেওয়া হবে, আজকে দিতে পারলেই ভালো, আর না হলেও একদিনের মধ্যে মানে একদিনের পরেও হয়েছে পেয়ে যান আপনারা, এটা নিয়ে সমস্যা হয় না, এটা স্ক্রিনশট নেওয়ার আসলে তেমন কিছু নাই। হ্যাঁ, আমরা একটু আগেই। আচ্ছা, মমতাজউদ্দিন আহমেদকে নিয়ে একটু পড়ি। উনি হচ্ছেন প্রখ্যাত নাট্যকার অভিনেতা, এবং ওটা কিন্তু একটা নাটিকা ছিল, স্বাধীনতা আমার স্বাধীনতা একটা নাটিকা ছিল। তো উনি হচ্ছেন একজন প্রখ্যাত নাট্যকার অভিনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগে খণ্ডকালীন অধ্যাপক ছিলেন তিনি। হ্যাঁ। আর যদি মমতাজউদ্দিন আহমেদকে নিয়ে আরেকটু কিছু দেখি, সেটা হচ্ছে নাট্যশিল্প আন্দোলনে তিনি প্রধান ব্যক্তিত্ব ছিলেন। তার রচিত উল্লেখযোগ্য নাটক ছিল স্বাধীনতা আমার স্বাধীনতা, বকুলপুরের স্বাধীনতা, সাত ঘাটের কানাকড়ি পালা ইত্যাদি। আর গবেষণা ও প্রবন্ধ গ্রন্থের মধ্যে আছে বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, প্রসঙ্গ বাংলাদেশ। উনি সুন্দর একটা কথা বলেছেন এখানে, দেখেন, অনিয়মের পাহাড় জমে উঠেছে, যার যা খুশি তাই হয়েছে, একটা সামাজিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, এভাবে দেশ চলবে না, এভাবে একটি জাতি বেঁচে থাকবে না, এভাবে আমাদের স্বাধীনতা দীর্ঘস্থায়ী হবে না। হ্যাঁ। এভাবে মানে এই কনসেপ্টটা তো আসলে 2023-এর কথা, এটা তো আর আমরা এখনকার কনসেপ্টের কথা না, কিন্তু দেখেন কত সুন্দর করে একটা জিনিস বলেছেন, কত সুন্দর করে উনি পর্যালোচনা করেছেন। এই মানুষগুলো তো এই জন্যই আসলে সাহিত্যিক বা আমাদের কাছে আহ মাননীয়, তারা তারা বা তারা তাদেরকে আদর্শ হিসেবে অনেকে ধরে এই জন্যই, কারণ তারা অনেক কিছু আগে থেকে অনেক কিছু বুঝতে পারে, দেখতে পারে যে স্বাধীনতাটা আসলে খামচে ধরা হয়েছে অনেকভাবে, সেই জন্য এটা পুরো সিস্টেমটা একটা সময় ব্রেক হবে। এটাই আসলে অনেক আগে থেকেই তারা জাজ করতে পারে অনেক কিছু। হুম। পুরোধা ব্যক্তিত্ব বলতে মানে এই আন্দোলনের একদম প্রথম দিকে মানুষ ছিলেন তিনি, বা তিনি মেইন হিসেবে কাজ করেছেন এইরকম আর কি। হ্যাঁ। আচ্ছা, আমরা স্বাধীনতা নিয়ে পড়লাম, স্বাধিকার আন্দোলন নিয়ে পড়লাম, এরপরে আমরা একটু আমাদের রাষ্ট্রভাষা বাংলার চাই যে কনসেপ্ট, মানে হচ্ছে আমরা আমাদের একুশের চেতনা নিয়ে একটু পড়বো। তারপরে আমরা টাটা বাই বাই করে দেবো। আজকে অনেক সময় ধরে আপনাদেরকে বসিয়ে রেখেছি, অবশ্য আপনারা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন যে এত গল্প এত কবিতা কেন। আমরা আসলে শেষ করতে হলে একটু বেশি আমাদের আগাতে হচ্ছে এই আর কি। আর এটা এখন যেটা পড়বো সেটা আপনারা সবাই, নাটক আর নাটিকার পার্থক্য হচ্ছে নাটক তো একটু বড় আকারে হয়, আর নাটিকাগুলো একটু ছোট ছোট হয়, একদম কম সময়ের মধ্যে যেগুলো হয় সেগুলোকে মানে লেন্থের হিসাবে জিনিসটাকে বিচার করা হয়। নাটকের ছোটটাকে নাটিকা বলে এরকম। আরো যারা সাহিত্য নিয়ে যারা ভালো পড়াশোনা করেছে, নাটক নিয়ে যারা পর্যালোচনা করেন, তারা এটার অনেক বড় কোনো ব্যাখ্যা হয়তো দিতে পারবেন, তবে আমাদের সাধারণ মানুষের চোখে নাটক আর নাটিকার ডিফারেন্সটা হচ্ছে এটাই। হ্যাঁ। আচ্ছা, আমরা এখন যে গল্প পড়বো আপনারা হয়তো অনেকে বুঝতেও পারছেন কোন গল্প পড়বো। এই গল্পটা আপনারা সবাই জানেন এবং আমাদের সবার মনের মধ্যেই আছে এই গল্পটা, সেটা হচ্ছে, আচ্ছা আগে বলেন তপুকে আপনাদের মনে পড়ে? যদি তপুকে মনে পড়ে তাহলে গল্পটা আপনারা জানেন, আমার কষ্ট করতে হবে না। বলুন তো, এই যে কনসেপ্টটা, এই যে ঢাকা মেডিকেলের সামনে সবাই দাঁড়িয়ে আছে এবং তপুর কথা বলছে, এটা তাহলে কোন কনসেপ্ট, মানে এটা কোন গল্প? এটা হচ্ছে একুশের গল্প, জহির রায়হানের লেখা একুশের গল্প। একুশের গল্প শীর্ষক ছোট গল্পটি জহির রায়হানের গল্প সমগ্র থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা জানি এই গল্পটা, আমরা তপুকেও জানি। 1952 সালের 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত এই গল্পে প্রতিফলিত হয়েছে প্রাণোচ্ছল ও স্বপ্নবান এক তরুণের আত্মত্যাগ। একুশের গল্পে তপুর কঙ্কাল হিসেবে ফিরে আসা যেন প্রতীকী অর্থ বহন করে। আমরা বুঝতে পারি জাতীয় ইতিহাসে বীরদের কোনো মৃত্যু নেই, বারবার তারা ফিরে আসে ভবিষ্যৎ প্রজন্মের কাছে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রেরণা যোগায়। ঠিকই তো, তাই না? আমরা এই গল্পটা তো আমরা অনেকেই জানি, এখানে দেখেছি যে তপুর কঙ্কাল হিসেবে ফেরত আসা, বা তার ফ্রেন্ডরা তাকে আইডেন্টিফাই করতে পেরেছে যে এই কঙ্কালটা তপুর, সেটা হয়তো ওখানে এভাবেই দেখিয়েছে যে কঙ্কাল হিসেবে তপু ফিরে এসেছে, ব্যাস। তারপর গল্পটা দেখিয়েছে যে তপু কিভাবে মারা যায়, কিভাবে তার
কপালের মাঝে একটা গুলি চলে যায় কপালের মাঝ দিয়ে, সেগুলো আমরা ওখানে দেখেছি। কিন্তু ওখানে কিন্তু একবারও কিছু বলা হয় না যে সে একজন বীর, বা এখানে আসলে এই কঙ্কাল দিয়ে কি বোঝানো হয়েছে কিছুই ওখানে এরকম ডিরেক্ট কিছু বলা নাই। কিন্তু আমরা যখন পুরো গল্পটা পড়ি লাস্টে গিয়ে তো আমাদের গুজ বাম্পস, আমরা বুঝতে পারি যে এখানে বোঝানো হয়েছে যে একজন বীর আসলে কখনোই মারা যায় না। বীর তার যে একটা ছাপ সব সময়ের জন্য রেখে যায়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সে প্রেরণা যোগায়, তাই না? আচ্ছা, এখানে কি কি চরিত্র ছিল আমরা একটু দেখি তো। প্রথম চরিত্র তো অবশ্যই আমাদের গল্পের যে নায়ক সে হচ্ছে তপু। রাহাত থাকে একজন ফ্রেন্ড, রেনু হচ্ছে তার ওয়াইফ, তপুর ওয়াইফ, এবং কথক থাকে, মানে সেও একজন ফ্রেন্ড আমাদের, তপুর ফ্রেন্ড, রাহাতের ফ্রেন্ড। সে এই গল্পটা উপস্থাপন করেন। তো এই গল্পটা তাহলে কিভাবে উপস্থাপিত হয়েছে? প্রথম পুরুষের বয়ানে উপস্থাপিত হয়েছে, হ্যাঁ। আর রেনু তো তপুর ওয়াইফ থাকে, তো তপু থাকে ম্যারিড, এবং তারা তখন মেডিকেলের স্টুডেন্ট। এই সময় হচ্ছে একুশের যেই আমাদের 21শে ফেব্রুয়ারির যেই আন্দোলন, যে মিছিল, সেটা শুরু হয়। ওই সময় সবাই মিলে যায়, রেনু তাকে যেতে বাধা দেয়, কিন্তু কোনোভাবেই তো তপু সেটা মানবে না এবং সবাই মিলে যায়। তো ওই আন্দোলনের সময় প্ল্যাকার্ড হাতে থাকে তপু, অনেক আন্দোলন করে, তারা একসাথে হাঁটে দৌড়ায়। কিন্তু একটা সময় যখন ছত্রভঙ্গ হয়ে যায় তখন গুলিটা গিয়ে লাগে তপুর একদম কপালের মাঝ বরাবর, এবং গুলিটা ফোড়ো ফোড়ো করে চলে যায় আর কি। এরপরে যে ওর লাশটা যে নিয়ে ওর ফ্রেন্ডরা যাবে বা কিছু করবে, এটারও কোনো উপায় থাকে না, কারণ পাক বাহিনী এসে আর কি, পাক বাহিনী মানে কি, তখনকার যেই পুলিশ এসে ওই আহ, লাশটা নিয়ে চলে যায়, এবং লাশটাও তারা আসলে ফেরত পায় না, ওভাবে জানেও না যে তপুর লাশটা আসলে কোথায় গিয়েছে। তো এভাবে তো আসলে 3-4 বছর কেটে যায়। এরপরে ওদের হোস্টেলেরই ওই রুমেই একজন ছোট, মানে নতুন যে জুনিয়র হিসেবে ভর্তি, সে ওই হোস্টেলের ওই রুমে ওদের সাথে থাকা শুরু করে। তো সে একদিন পড়তে পড়তে অ্যানাটমি যখন পড়ে, অ্যানাটমিতে তো আমরা বোনস নিয়ে পড়ি, তারপরে নিয়ে পড়ি, কি বলে, ভিসারা নিয়ে পড়ি, মানে হচ্ছে লাং, হার্ট, এগুলো নিয়ে পড়ি না আমরা। তো অ্যানাটমিতে যখন ও বোনসটা নিয়ে পড়ছে, এই কঙ্কালটা নিয়ে পড়ছে, তখন হঠাৎ করে সে আসলে চিল্লাই বলা শুরু করে যে আমার এই, সরি সরি, আমার এই যে বোনসটা, সেই বোনসের হচ্ছে মাথাটা এরকম কেন, একটু দেখেন তো, স্কালটার এখানে মানে কপালের মাঝখানে কেন একদম ফুটা এরকম, এটা তো নর্মাল না। তারপরে সবাই একদম অবাক হয়ে যায়, এবং তাদের মাথায় তো প্রথমে তার ফ্রেন্ডের কথাই ক্লিক করে। সবাই এসে তারপর দেখে যে আসলেই তো একদম কপালের মাঝ বরাবর একদম বোঝা যাচ্ছে যে ওখান থেকে আসলে বুলেট চলে গেছে। এবং দেখে যে তাদের এই, তারপর তারা কি করে, পা দেখা শুরু করে, পায়ের বোনস গুলো দেখা শুরু করে, কারণ তপুর হচ্ছে বাম পাটা ডান পার চেয়ে 2 ইঞ্চি ছোট ছিল। তো তারা হচ্ছে এই জন্য বাম পায়ের যে টিবিয়া ফিবিউলা, এই দুইটা বোন হচ্ছে দেখা শুরু করে। দেখে নিশ্চিত করে যে আসলেই তো এইখানে টিবিয়া ফিবুলাটা ডান পায়ের টিবিয়া ফিবুলার চেয়ে ছোট, তার মানে তপুকে তারা ফেরত পেয়েছে। তো এখানে একটা লাইন থাকে আর কি শুরুর দিকে, যে তপুকে যে আমরা এভাবে ফেরত পাবো তা কখনো ভাবিনি। এইভাবেই হচ্ছে এটা শুরু হয়। তো তখন তো তারা বুঝতে পারে যে এই যে কঙ্কালটা বা এই যে বোনসটা, সেটা কার, তার ফ্রেন্ডের, যার আত্মত্যাগের বিনিময়ে আমরা ভাষাটাকে পেয়েছি। এরকম আরো অনেক অনেক মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা ভাষাকে পেয়েছি, কিন্তু অথচ মানে দুঃখের বিষয় হচ্ছে তার যে লাশটা, সেই লাশটা পর্যন্ত তার ফ্যামিলি পায়নি, তাই না? এরকম অনেক আত্মত্যাগ, যে অনেক ছোট বাচ্চা, আমরা যখন আমাদের বাংলাদেশ বিষয়গুলি পড়েছি দেখেছি যে অনেক 9-10 বছরের একটা বাচ্চা মারা গেছে, যার হচ্ছে আসলে কোনো ডিরেক্ট ইনভলভমেন্টও নাই এখানে, এলোপাথারি গুলি শিকার হয়েছে। একজন কলেজের স্টুডেন্ট এটা শিকার হয়েছে, ভার্সিটির স্টুডেন্ট এই হত্যাযজ্ঞের মতো তো বলা যায়, যেটা শিকার হয়েছে। তো অনেক অনেক মানুষের আত্মত্যাগের বিনিময়ে হচ্ছে আমরা এই ভাষাকে পেয়েছি, অনেক অনেক মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা হচ্ছে আমাদের স্বাধীনতাটাকে পেয়েছি, তাই না? এগুলোর যে ইম্পর্টেন্স আসলে ভাষায় বয়ান করার মতো না, কিন্তু আমাদের যে লেখকরা, সাহিত্যিকরা, তাও সেটা চেষ্টা করেন সুন্দর করে এক একটা গল্পের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরতে, যাতে করে এগুলো আমরা কখনো না ভুলি, এবং আমাদের জেনারেশন টু জেনারেশন এগুলো যাতে আমরা নিয়ে চলতে পারি। তো সে যে এত সুন্দর করে একটা গল্প লিখেছেন, তাকে নিয়ে তো না পড়লেই নয়। তিনি হচ্ছেন জহির রায়হান। জহির রায়হান জন্ম 1935 সালে, এবং মৃত্যু আসলে 1972 সালে। তাকে তো আর, তার লাশটা আর পাওয়া যায়নি ওভাবে। 1972 সালে তিনি কি হয়, তাকে তাকে হচ্ছে সেটা আমরা দেখি, কি কি কাহিনী আছে সেটা পরে লেখা আছে। তার আসল নাম, জহির রায়হানের আসল নাম হচ্ছে মোহাম্মদ জহিরুল্লাহ। তিনি ছোট গল্পকার এবং ঔপন্যাসিক হিসেবে অনেক বিখ্যাত ছিলেন। এই যে 1000 বছর ধরে আমরা সবাই এটাকে পড়েছি, এই গল্পটা পড়েছি, এবং এটার যে মুভিটা, সেটাও আমরা অনেকে দেখেছি, এবং খুবই সুন্দর একটা মুভি, খুবই সুন্দর একটা গল্প। যদিও তখনকার সময় হচ্ছে ওই বয়সে আমরা এটা কতটুকু বুঝতে পারতাম বা কতটুকু রিলেট করতে পারতাম জানি না, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যখন এইসব গল্পগুলো আমাদের সামনে আসে, আমরা এটাকে রিলেট করতে পারি, একটা সাহিত্যিক মনোভাব থেকে আমরা এটাকে যাচাই করতে পারি, তাই না? তো জহির রায়হানের উপন্যাসের মধ্যে ছিল 1000 বছর ধরে, এই যে বরফ গলা নদী, শেষ বিকেলের মেয়ে, আরেক ফাল্গুন। আর স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিজয় লাভের অল্পকাল পরেই 1972 সালের 30শে জানুয়ারি তিনি নিখোঁজ হন এবং শহীদ হন। তার লাশ পাওয়া যায়নি, এবং তাকে খুঁজতে তার ভাইও যখন বের হয়ে যান, তাকেও তো আর পাওয়া যায়নি, এরকম আমরা জানি, তা সেটাই তো আমরা জানি। আর তার লাশও কিন্তু পাওয়া যায়নি।
তাহলে আমরা পড়লাম আমাদের একুশকে নিয়ে, পড়লাম আমরা আমাদের একাত্তরকে নিয়ে, স্বাধিকার আন্দোলনকে নিয়ে, এবং আমরা সাম্য এবং নীতির কথাও বললাম অনেক। সবকিছু শেষে আজকের দিনের একটা প্রশ্ন দিব, সেটা হচ্ছে, স্বাধীনতা আমার স্বাধীনতা নাটিকাটির রচয়িতাকে? স্বাধিকার আমার স্বাধীনতা, স্বাধীনতা নাটকটি, সরি নাটিকাটির রচয়িতা হচ্ছে মমতাজউদ্দিন, মমতাজউদ্দিন আহমেদ। ঠিক আছে, আমাদের ছুটির ঘন্টা বেজে গেল। আমরা ছুটি সময়টাকে উম, চলে যেতে যেতে একটা গানের কথা খুব মাথায় আসছিল দেখে এটা তখন লিখেছিলাম যে, আসি বলে আমায় ফেলে সে যে গেল ভাই, ত্রিভুবনে কোথায় গেলে ভাইয়ের দেখা পাই। আপনারা অনেকেই গানটা সম্পর্কে জানেন, তাই না? ওই যে, আমায় গেঁথে দাও না মাগো একটি পলাশ ফুলের মালা। এই যার ফ্যামিলি থেকে যে চলে গেছে বা যেভাবে একটা আত্মত্যাগ করে গেছে, সেই ফ্যামিলিটাই আসলে বুঝে যে তাদের মধ্যে থেকে কি চলে গেছে। আমরা 24শে গণ অভ্যুত্থানে সেই জিনিসগুলো অনেক দেখেছি, আমাদের সোশ্যাল মিডিয়াতে সামনে এসেছে, আমরা কেঁদেছি একসাথে। আহ একসাথে এই জিনিসগুলোকে ফিল করেছি। এই আত্মত্যাগগুলোকে কখনো ভোলা যাবে না, ঠিক না? শ্রদ্ধা ও দোয়াতে তারা থাকবেন সব সময়। ধন্যবাদ।